আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো আমরা আজকে আয়োজন করেছি আপনাদের জন্য ইমন স্যার পেজের সৌজন্যে বাংলা ফার্স্ট পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে, যেটা হচ্ছে 18 বছর বয়স কবিতাটি, যেটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য, বাংলা সাহিত্যের সবচেয়ে কনিষ্ঠ যে কবি বা যে সবচেয়ে অল্প দিন পৃথিবীতে ছিলেন, সেই কবির নাম হচ্ছে 18 বছর বয়সের কবি আমাদের সুকান্ত ভট্টাচার্য। তো সুকান্ত ভট্টাচার্য এই কবিতা নিয়ে আজকের আয়োজন। তো যারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। একটু চটপট কমেন্ট করে আমাকে জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা যারা যুক্ত আছেন আমাকে একটু জানান যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাদের সাথে আলিফ যুক্ত হয়েছে, লিখেছে ক্লিয়ার হচ্ছে। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হচ্ছ সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, এবং কে কোথা থেকে আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছ, সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছ। একটু ঝটপট কমেন্ট করে জানাও, আমরা দেখতে চাই যে অল ক্লিয়ার। নাহিদ হোসেন লিখেছে অল ক্লিয়ার। জি স্যার, অল ক্লিয়ার। আলিফ লিখেছে আমি শাহজাদপুর থেকে। আর যারা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে। আমরা দেখতে চাই কোন জেলার পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি আমাদের সাথে যুক্ত হয়েছে। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে আজকে ক্লাসে যুক্ত হয়েছে। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আয়েশা আশা নাগরিক দিয়েছে জি শুনতে পাচ্ছি স্যার। যারা যারা লিখছো আমরা দেখছি আরো অনেকেই যুক্ত হচ্ছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। জি ওকে। তো যারা যারা যুক্ত আছে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও। আজকে ক্লাসে কিন্তু আমরা 18 বছর বয়স কবিতার দুইটা ভাগে ভাগ করেছি কবিতাটাকে। প্রথমে আমরা কবি পরিচিতি এবং কবিতা নিয়ে আলোচনা করব। তার দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বোর্ড কোশ্চেন নিয়ে। তোমাদের বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে এই প্রশ্নগুলো ধরে ধরে আমি কিন্তু বিশ্লেষণ করব। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে যুক্ত হয়েছ। আজকে ক্লাসে ইনশাল্লাহ তোমার 18 বছর বয়স কবিতা থেকে আদ্যপান্ত শেষ হবে, কোনো সমস্যা নাই। আর এই টপিক নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমাদের সাথে দেখছি আমরা বগুড়া থেকে যুক্ত হয়েছে, কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছে, ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছে, কুমিল্লা থেকে যুক্ত হয়েছে, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছ, তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমাদের কাজ হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেওয়া। বেশি বেশি ক্লাসটা শেয়ার করো যেন তোমার বন্ধুরাও আজকে ক্লাসে উপস্থিত হতে পারে। আর সবাই শেয়ার দিয়ে বলবা শেয়ার ডান, লিখে কমেন্ট করে জানাবে। শেয়ার দিয়ে লিখবে শেয়ার ডান। আজকে ক্লাসটি ইমন স্যার পেজের সৌজন্যে নেওয়া হচ্ছে। আর তোমরা যারা যারা জানো তোমরা জানো যে ইমন স্যার পেজে আমরা ধারাবাহিক ভাবে বাংলা ক্লাসগুলো নিয়ে আলোচনা করি। আর ইমন স্যার তোমাদের জন্য তো ইংলিশ ক্লাস নিয়ে আছেনই। তো সবাই একটু হেডলাইন করে ফেলো 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতাটি কে নিয়েছেন? কুমিল্লা থেকে আছি স্যার, কুমিল্লা থেকে আছি, দিনাজপুর থেকে আছি, জি বোঝা যায়। ওকে, আসসালামু আলাইকুম লিখেছে। ওয়ালাইকুম আসসালাম কাজী জাহিদুল ইসলাম। সবার সালাম একসাথে গ্রহণ করছি। এঞ্জেল মিম লিখেছে আসসালামু আলাইকুম। সুমাইয়া সুলতানা কুমিল্লা থেকে যুক্ত হয়েছে। আরো দেখছি যারা যারা যুক্ত হয়েছে সবাই কুমিল্লা থেকে আছে। সাবরিনা সাফা, আমার নিজের হোম ডিস্ট্রিক্টও কুমিল্লাতে, কুমিল্লার মানুষ দেখলে ভালো লাগে। তো যারা যারা যুক্ত হচ্ছে সবাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। স্যার সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আলিফ কমেন্ট করেছে সুন্দর লাগছে, ক্লাসটাও আশা করি সুন্দর হবে, সবাই শেয়ার করে দাও ইনশাল্লাহ। ওকে, আমরা আলোচনা করবো আমরা কৃষ্ণ কবি সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে। আমরা জানি 18 বছর বয়স কবিতাটি আমরা যখন পড়ি তখন আমরা জানি এই কবিতাটিতে মূলত 18 বছর বয়স মূলত আমাদের যে টিনেজ যে বয়সটা, যে এই যে বয়সটা কিভাবে মানুষকে প্রভাবিত করে, কিভাবে মানুষকে আমাদের
আমাদের অবস্থা কিরকম হয়, এই বিষয়গুলো নিয়ে মূলত লিখেছেন। তো আমরা এই সুকান্ত ভট্টাচার্যের একটু পরিচয়টা আমরা একটু জেনে নেই। তিনি বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়ার সন্তান। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তিনি কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছেন। সবাই একটু জটপট করে আমাকে কমেন্ট করে জানাও তো তিনি কত বছর বেঁচে ছিলেন, তার বয়স ছিল কত, জন্ম মৃত্যু আমরা একটু জন্ম সালটা একটু জেনে নেই। সবাই একটু লিখবা জন্ম, তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে, সবাই একটু কমেন্ট করে জানাও। আর কত বছর তিনি বেঁচে ছিলেন পৃথিবীতে, এটা একটু কমেন্ট করে জানাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছে, সিলেট থেকে যুক্ত হয়েছে, ভোলা থেকে যুক্ত আছে। সুন্দর লাগতে ভাইয়া আপনাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 21 বছর বেঁচে ছিলেন, সাইদ লিখেছে 21 বছর। আচ্ছা যারা যারা যুক্ত আছে সবাই একটু কমেন্ট করো, ইনশাল্লাহ বেশি বেশি কমেন্ট করো। দেখো জন্ম, তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? তিনি জন্মগ্রহণ করেছেন 1926 সালে। তিনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন 15ই আগস্ট। 15ই আগস্ট তারিখটা খুব সহজ না, মনে রাখা খুব সহজ, একটু সবাই লিখে রাখো। 15ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছেন 15ই আগস্ট 1926 সালে। কত সালে? 1926 সালে, বা 1926 খ্রিস্টাব্দে লিখতে পারো, তাহলে বিষয়টা খুব ক্লিয়ার হয়। 1926 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন তবে 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেছেন তোমরা জানো? তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছেন? গোপালগঞ্জের ছেলে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। তারপর আমরা লিখবো মৃত্যু। তিনি মৃত্যুবরণ করেছেন কবে একটু আমরা দেখি। তিনি মৃত্যুবরণ করেছেন কবে? তিনি মৃত্যুবরণ করেছেন কবে? সবাই কমেন্ট করে, মৃত্যুবরণ করেছেন কবে? তিনি মৃত্যুবরণ করেছেন 13ই মে। 13ই মে, 13ই মে 1947 সালে আমাদের দেশ ভাগ হয় না? ওই দেশ ভাগের সময় তিনি ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি কোন রোগে আক্রান্ত হয়ে মারা যান? ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান বা পরলোক গমন করেন। তাহলে সবাই একটু লিখে নেই আমরা। 13ই মে 1947 সালে তিনি ক্ষয় রোগে আক্রান্ত হয়। কোন রোগে আক্রান্ত হয়? তিনি ক্ষয় রোগে আক্রান্ত হয়। তিনি 1947 সালে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা একটু দেখি তিনি 18 বছর বয়স। কবিতাটি লিখেছেন কে? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে আমাদের গোপালগঞ্জের ছেলে। বাংলাদেশে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 15ই আগস্ট 1926 খ্রিস্টাব্দে। তিনি মৃত্যুবরণ করেছেন 13ই মে 1947 সালে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে। মাত্র 21 বছর তিনি যে পরিমাণ সাহিত্যকর্ম লিখে গেছেন, আর 21 বছর বয়সে যে জ্বালাময়ী কবিতাগুলো লিখেছেন, এই কবিতাগুলোর জন্য তিনি বাংলা সাহিত্যে অনেক বড় একটা স্থান জুড়ে আছেন। আমরা বাংলা সাহিত্যে আরেক বিদ্রোহী কবি কিন্তু এই সুকান্ত ভট্টাচার্য। যদি সুকান্ত ভট্টাচার্য নজরুলের মতো সময় পেতেন, তাহলে সুকান্ত ভট্টাচার্য তিনিও কিন্তু বাংলা সাহিত্যের একজন বিদ্রোহী কবি হয়ে উঠতেন। কারণ আমরা তার লেখাগুলোতে দেখতে পারি যে 6 লাইনের একটা কবিতা, 6 লাইনের কবিতায় এতটা অর্থবহ তার কবিতাগুলো, যে কবিতাগুলো আমাদের সমাজের, সোসাইটির শ্রমজীবী মানুষের কথা বলে, এবং সবগুলো কথাই যেন বিপ্লবী কথাবার্তা তিনি তার সাহিত্য কর্মগুলোতে বলে গেছেন। স্যার আজকে আপনার ক্লাসটা সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে করো, তোমাদের ক্লাসটা খুবই উপকারে আসবে। সবাই কমেন্ট করছো 1947 ইবা বউ, তারপর হচ্ছে সুমাইয়া সুলতানা, অনেকে দেখছি কমেন্ট করছো, সবাই কমেন্ট করছো, মেনশন করেছো, থ্যাংক ইউ। সবাই দেখছি কমেন্ট করছো। ওকে, তো আমরা এই বিষয়গুলো একটু দেখলাম। এরপরে আমরা আসি সুকান্ত ভট্টাচার্যের শিক্ষা জীবন নিয়ে। সুকান্ত ভট্টাচার্যের শিক্ষা জীবন নিয়ে বলো তো, সুকান্ত ভট্টাচার্য কি পাস? সুকান্ত ভট্টাচার্য অনেক পড়াশোনা করছে, তাই না? সুকান্ত ভট্টাচার্য অনেক পড়াশোনা করছে না? সুকান্ত ভট্টাচার্য অনেক পড়াশোনা করছে, তাই নাকি? বলো তো সুকান্ত ভট্টাচার্য কি পাস? বলো, তোমাদের জন্য দিয়ে দিলাম। সুকান্ত ভট্টাচার্য কি পাস? তিনি এসএসসিতে ফেল করা স্টুডেন্ট। কিন্তু তার সাহিত্য কর্মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তার উপাধি, তিনি কি কবি,
তার উপাধি কি একটু বলো তো? তার উপাধি কি? তিনি কি কবি? বিদ্রোহী কবি, বিপ্লবী কবি, পল্লী কবি, কি কবি? তিনি কি কবি? তার উপাধি কি? তার উপাধি হচ্ছে তিনি একজন কিশোর কবি। তিনি কি কবি? তার উপাধি হচ্ছে কিশোর কবি। তার উপাধি হচ্ছে কিশোর কবি। তার উপাধি কি? তিনি হচ্ছেন কিশোর কবি। তিনি কি কবি? কিশোর কবি। কেননা আমরা জানি তিনি অল্প বয়সে অনেক ভালো ভালো কবিতা রচনা করেছেন। তার আয়ু ছিল মাত্র 21 বছর। তার আয়ু ছিল কত? মাত্র 21 বছর। এই বয়সগুলোতে তিনি কি কি কাব্যগ্রন্থ রচনা করেছেন আমরা একটু দেখি। তিনি তার সাহিত্য জীবনে এই অল্প সময়ের মধ্যে তার রচিত কিছু গ্রন্থ আছে, গ্রন্থগুলো আমরা একটু দেখবো। তার রচিত গ্রন্থগুলো কি কি? তিনি যেমন সাহিত্যকর্ম রচনা করেছেন, তার সাহিত্যকর্মগুলো আমরা একটু দেখি। সবাই একটু লিখবে। তার রচনার মধ্যে প্রথমে আছে ছাড়পত্র। কি আছে? ছাড়পত্র। সবাই একটু লিখবে। সুকান্ত ভট্টাচার্যের কিন্তু অল্প কিছু লেখা আছে। এই অল্প বয়সে অল্প কিছু লেখা লিখছে, কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ, তোমাকে অবশ্যই এগুলো জানতে হবে। তাহলে একটু লিখো, সুকান্ত ভট্টাচার্য যা যা লিখছে প্রথমে 1 নম্বর লিখবে ছাড়পত্র। লিখবে ছাড়পত্র। আমি লেখার পরে এগুলো মনে রাখার টেকনিক বলে দিব। সবাই একটু আগে লিখো, সবাই একটু লিখো। ছাড়পত্র। কি লিখবা? ছাড়পত্র। 2 নম্বর লিখবা পূর্বাভাস। কি লিখবা? পূর্বাভাস। লিখবা পূর্বাভাস। ছাড়পত্র, পূর্বাভাস, ছাড়পত্র, পূর্বাভাস, ছাড়পত্র, তারপরে লিখবা পূর্বাভাস। বানানটা একটু দেখো। ছাড়পত্র, পূর্বাভাস, পূর্বাভাস। লিখবা ছাড়পত্র, পূর্বাভাস, ছাড়পত্র, পূর্বাভাস। তারপর লিখবা মিঠে করা। তারপর লিখবা অভিযান। লিখবা অভিযান। তারপর লিখবা ঘুম নেই। ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে মিঠে করার কি নাই? ঘুম নেই। মিঠে করার অভিযান হচ্ছে ঘুম নাই। মিঠে করার অভিযান এবং ঘুম নেই। তারপর লিখবা হরতাল। এবং তারা কি করলেন? আন্দোলনের ডাক দিলেন হরতাল। তাকে লিখো, তারপর আমি টেকনিক বলে দিচ্ছি। লিখবে হরতাল। লিখবে হরতাল। কি লিখবে? হরতাল। তারপর লিখবে গীতিগুচ্ছ। এই হচ্ছে তার মূলত মোটামুটি সাহিত্যকর্ম। তো আমরা একটু দেখি, মনে রাখবা কিভাবে। ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে মিঠে করার অভিযান হলো। ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে মিঠে করার অভিযান হলো। আর সেই অভিযানে ঘুম নেই, তাই তারা হরতালের ডাক দিলেন এবং গীতিগুচ্ছ রচনা করলেন। তাহলে দেখো টেকনিকটা কি মনে রাখার। সুকান্ত ভট্টাচার্যের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, ক্লাস তো আমাদের সন্ধ্যা 7টায় নেওয়ার কথা ছিল। আমরা সন্ধ্যা 7টায় টাইম মতো আমরা ক্লাসে একদম 7টা মানে 7টাতেই শুরু হয়েছে। তো দেখো আমরা জানি আচ্ছা ঠিক আছে, যারা গাইবান্ধা থেকে আছো তারা তো আছো। স্যার এখন কবিতায় আসেন। হ্যাঁ আসতেছি কবিতায়। তো একটু দেখো, বলছে ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে। ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে মিঠে করা। দেখো ছাড়পত্রের পূর্বাভাস পেয়ে মিঠে করার অভিযান শুরু হয়। তাই মানুষের ঘুম নাই, এর জন্য তারা হরতালের ডাক দিল এবং গীতিগুচ্ছ রচনা করলো। সবাই তো আমাকে জানাও তো ক্লাসটা কি, সরি আমাদের এই কাব্যগ্রন্থ গুলা কি নোট করা হয়েছে কিনা, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সবাই একটু আমাকে জানাও। সবার কি লেখা ডান? নোট ডান? যদি নোট করা হয়ে থাকে সবাই একটু বলো নোট ডান। আমার এই কবিতাটা বেশি সমস্যা নাই, সমস্যার সমাধান হয়ে যাবে। স্যার এটা ইম্পর্টেন্ট হবে, অবশ্যই ইম্পর্টেন্ট হবে, কেন ইম্পর্টেন্ট হবে না? আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। রুদেলা মন। সবাই তো জানো নোট করা হয়েছে? সবার কি নোট ডান? না স্যার, নোট করেন, দ্রুত নোট করেন। আর ক্লাসটা বেশি বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। স্যার নোট ডান। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।
তারপরে আসি, পরের স্লাইডে আসি। এটা হচ্ছে আমাদের 18 বছর বয়স কবিতাটি। আমি কবিতাটি একটু বিশ্লেষণ করব, আমার ভাষায় আমি বিশ্লেষণ করব, তোমরা একটু জাস্ট বুঝার জন্য শুনবে। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বইটা নিয়ে বসতে পারো, যেটা তোমাদের জন্য খুবই ভালো হবে। একটা প্যারা ধরে ধরে তোমাদেরকে আলোচনা করবো। দেখো, বলছে 18 বছর বয়স কি দুঃসহ। দুঃসহ মানে কি? 18 বছর বয়স কি দুঃসহ, এই বয়সটা সম্পর্কে কবি বার্তা দিতে চেয়েছেন। কারণ আমরা জানি আমাদের সোসাইটিতে যত পরিবর্তন আসছে, কাদের হাত ধরে আসছে? যুবকদের হাত ধরে আসছে। এখন মনে করো তোমার বয়স 18, তোমার যদি এখন বলে দেশের জন্য রক্ত দিতে হবে, দেশের জন্য ঝাঁপাই পড়তে হবে, তুমি কিন্তু যাবা। আমরা কিন্তু 24-এর আন্দোলনে দেখেছি সবচেয়ে বেশি যেই সংখ্যার মানুষের উপস্থিতি ছিল তারা ছিল সবাই যুবক। কারণ যুবকের কি নাই? কোনো ভয় নাই। যুবকের আসলেই ভয় নাই, কারণ যুবকের পরিবার সম্পর্কে তার সন্তান নাই, তার ওয়াইফ নাই, তাই না? তো তার উপর কেউ নির্ভরশীল না, সে নিজেই নিজের উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। এই টাইমটাতে দেখবা একটা মানুষ যতটা বিপদের সম্মুখীন হতে পারে আর অন্য সময়টাতে পারে না। তোমার বাবাই হয়তো চিন্তা করবে, আরে আমি যদি যাই আন্দোলনে, আমি যদি শহীদ হয়ে যাই, আমার বউয়ের কি হবে? আমার বাচ্চাগুলো পড়াশোনা করতেছে, কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা দিবে, তাদের লাইফ কি হবে? এই চিন্তা করে কিন্তু যাবে না। কিন্তু 18 বছর বয়সের যুবকরা কিন্তু এসব জিনিস মানতে রাজি না। তারা কিন্তু কোনো ভয় দিয়ে তাদেরকে থামায় রাখা যায় না বা দমায় রাখা যায় না। এর জন্য বলছে 18 বছর বয়স কি দুঃসহ। এই বয়সটা কেমন ডেঞ্জারাস একটা বয়স। ঠিক আছে, আমি একদম সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করছি, কেননা তোমরা কঠিন ভাষা তো পড়েছ, যেগুলো তোমাদের বোধগম্য নয়। তোমাদের বোধগম্য যে শব্দগুলো আছে, যে ওয়ার্ড গুলো আছে, সেগুলো ব্যবহার করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, সুকান্ত ভট্টাচার্য বলছেন 18 বছর বয়স কি দুঃসহ। স্পর্ধায় নেই যে মাথা তোলবার ঝুঁকি। তার স্পর্ধা এতই যে সে মাথা ঝুঁকি নেয়। তিনি কি করে এই বয়সে কি করতে পারে? সবচেয়ে বেশি ঝুঁকি নিতে পারে, তাই না? তারপরে দেখো বলছে 18 বছর বয়সে অহরহ 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা বেড়েছে উঠি। তো 18 বছর বয়সে দেখবা ছেলেদেরকে বলছে, দেখবা সাইকেল দিয়ে স্টান্ট করে, বাইক দিয়ে স্টান্ট করে, কিন্তু দেখবা একজন বৃদ্ধ মানুষ বা একজন মিডল এজ মানুষ যে অফিসে যায়, সে বাইক দিয়ে স্টান্ট করে কিনা? অবশ্যই করে না। সাইকেল দিয়ে স্টান্ট করে কিনা? অবশ্যই করে না, তাই না? তা 18 বছর মেয়ে একটা যে রাস্তায় দাঁড়িয়ে যেভাবে চিল্লে একটা স্লোগান দিয়ে ভাষণ দেয়, 18 বছর বয়স নিয়ে হচ্ছে যুবক বয়সটা, যে টিনেজ বয়সটা, তাই না? 18 বছর যে একদম এক্সাক্ট 18 বছর বয়স এটা বলছি না, মানে মূলত আমাদের বয়সন্ধিকাল বা আমাদের টিনেজ বয়স বা আমরা যখন অ্যাডাল্ট হতে শুরু করি ওই সময়টা, মানে যুবক বয়সটাকে ইন্ডিকেট করে 18 বছর বয়স একটা ট্যাগ লাগানো একটা এইটুকুই। তো দেখো এই সময়টাতে কিন্তু তুমি রাজপথে দাঁড়ায় গেছো, তোমার আম্মা তোমার পরিবার কারো কথা একবার চিন্তা করো নাই, কিন্তু তোমার মা দেখো একবার দাঁড়াইছে কিনা ওই আন্দোলনে। তোমার মা আন্দোলনে দাঁড়ানোর সময় একবার চিন্তা করে, হারে আমার যদি কিছু হয়, আমার মেয়েটা স্কুলে যাবে কেমনে, সকালবেলা নাস্তা বানাই দেবে কে, রুটি খাওয়াবে কে, তাই না? আমার স্বামীর কি হবে, আমার স্বামী অফিসে যাবে, কার হাতে রান্না কে, তাই না? তো এরকম চিন্তা ভাবনা 18 বছর বয়স থাকে না। তার জন্য বলছে 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এটা মূলত একটা রূপক অর্থ আছে। রূপক অর্থ বলতে কি, যে শব্দটা বলছি এই শব্দটা দ্বারা অন্য একটা মিনিং তৈরি করা। পদাঘাতে চায়, দেখো পদাঘাত মানে পদাঘাত হচ্ছে পায়ের আঘাতে চায় ভাঙতে পাথর সমান বাধা। পাথর সমান বাধা বলতে বোঝাচ্ছে যে যত ঝড় তুফানি আসুক, যত ব্যারিকেডি দেখ, যতই AK-47 দাঁড় করে রাখুক, আমরা 18 বছর বয়সের যুবকরা কি করবো? এভাবে বুক পেতে দাঁড়াবো, তাই না? যেমন আমাদের এই 24-এর আন্দোলনে আমরা দেখেছি বুক পেতে দাঁড়িয়ে গেছে আবু সাইদেরা, মুগ্ধরা দাঁড়িয়ে গেছে। এই বয়সে কি চায় না? কোনো বাধা ব্যারিকেড দিয়ে আটকা রাখা যায় না। পাথরের মতো শক্ত বাধাও যদি থাকে, সেই বাধাকে সে ভাঙতে চায় পায়ের আঘাতে। মানে এই যে নজরুল বলছিল না, লাথিমার ভাঙরা তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। তাহলে নজরুল যেমন বিদ্রোহ ঘোষণা করেছিল, যত সব বন্দিশালায় কি কর, আগুন জ্বালা, লাথিমার ভাঙরা তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা। তাহলে নজরুলের মতোই কিন্তু তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করতেছেন। আর এই বিদ্রোহের নায়ক হচ্ছে 18 বছর বয়সের যুবকরা। তো একটু দেখো, বলছে যে পদাঘাতে চায় ভাঙতে পাথর সমান বাধা, পাথরের মতো বাধা। এই বয়সে নেই মাথা নোয়াবার মতো, এই বয়স নেই কি মাথা নোয়াবার নয়। তারপর বলছে 18 বছর বয়স জানে না কাদা। এই লাইনটা একটু খেয়াল রাখবা,
এই জায়গা থেকে একটা এমসিকিউ আসে পরীক্ষায়, যে 18 বছর বয়স কি জানে না, কাঁদতে জানে না। 18 বছর বয়সে কি নেই, কাদা নেই, কান্না নেই। তো দেখো এই বয়সটাতে কিন্তু 18 বছর বয়স কিন্তু মাথা নোয়াবার নয়। এই বয়সে কিন্তু তুমি চাইলেই তাকে কিন্তু কোনো কিছু দিয়ে বুঝ দিতে পারবা না, তাকে কিন্তু তুমি ভয় দেখাইতে পারবা না। কিন্তু অন্য বয়সে দেখো, অন্য বয়সে একটা চিন্তা করবে যে ডিবি অফিসে নিয়ে গেছে, নিয়ে একটু ভয় দেখাইছে, বলছে দেখো তোমার পরিবার কিন্তু রিস্কে আছে, এই সেই হ্যান বললে কিন্তু সে কি করবে, চিন্তা করবে আসলেই তো আমার পরিবার রিস্কে আছে, আমি এই কাজ কিভাবে করব, সমস্যা হবে। কিন্তু দেখো 18 বছর বয়সের যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে যুবকগুলো ছিল, তারা কিন্তু অনেক ডিবি অফিসে হোক আর যেই জায়গা হোক নিয়ে কিন্তু অনেক আটকা রাখছে, কিন্তু তাদের মনে কিন্তু ভয় ছিল না, তারা কিন্তু ওই জায়গা থেকে উত্তোলন হচ্ছে। এই বয়সে কিন্তু কান্না জানে না, যতই আঘাত পাক তুমি কিন্তু মেয় মেয় করে কান্না করবা না। একটা সময় কান্না করে, হয় ছোট বয়সে কান্না করে, না হয় বয়স্ক হয়ে কান্না করে। তবে ছোট বয়সে বাচ্চারা একটু আঘাত পেলে কান্না করে, কিন্তু দেখবা 18 বছরের যুবকরা ব্যথা পেলে পা কাইটা গেল কান্না করে না, হয়তো কষ্ট পায় কিন্তু কান্না করে না। তো বলছে 18 বছর বয়সে জানে না কাদা। তারপর একটু আসি, বলছে এই বয়সে জানে রক্তদানের পুণ্য। এই রক্তদানের পুণ্য বলতে বোঝানো হয়েছে এই বয়সে মানুষ কি করতে পারে, তার নিজের জীবনকে উজাড় করে দিতে পারে, বন্ধুদের সামনে কি করতে পারে, দাঁড়িয়ে যেতে পারে, জানে বিপদ আছে এই জায়গায়, কাঁদুনি গ্যাস আছে, টিয়ারশেল আছে, ফায়ার আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপরও রাজপথে ঝাঁপিয়ে পড়তে পারে। কোন বয়সে? 18 বছর বয়সে। এখন বলছে ভাস্পের বেগে ইস্তেমারের মতো চলে। এই জায়গায় দেখো একটা প্রশ্ন পরীক্ষা আসে যে ভাস্পের বেগে কিসের মতো চলে? মূলত চলে স্টিমারের মতো চলে। তারপর বলছে প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। বলছে এই বয়সে যেমন প্রাণ দিতেও জানে, প্রয়োজনে কি করতে পারে, প্রাণ নিতেও পারে। তাহলে এই বয়সে কি থাকে না, এই বয়সে প্রাণ নেয়া এবং দেয়ার ঝুলিটা থাকে না শূন্য। এই বয়সে অনেক কিছু করা পসিবল। ওকে, তারপরে আসি, এরপরে আমরা একটু দেখি কবিতা বলছে 18 বছর বয়স কি 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সটা আসলে ভয়ঙ্কর। দেখো এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর থাকে, এই বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই প্যারাটা একটু দেখো, এই প্যারাটা স্তবক যেটাকে বলি আমরা, স্তবকটা একটু দেখো। বলছে এই বয়সটা আসলে ডেঞ্জারাস। এই বয়সটা তুমি চাইলে ভালো হতে পারবে, আবার এই বয়সটা চাইলে তুমি খারাপ নষ্ট হয়ে যেতে পারবে। আজকে আমার স্টুডেন্টকে পড়ানোর সময় বলছি এই কথাগুলা, যে আসলে তোমার এই বয়সটা খুব ডেঞ্জারাস। তোমাকে অবশ্যই ভদ্রতার সাথে না বলা শিখতে হবে। তোমাকে অনেক দিক থেকে অনেক প্রপোজাল আসবে, অনেক প্রস্তাব আসবে, কিন্তু স্রোতের জলে গা ভাসিয়ে দেওয়া যাবে না। এই বয়সে তাকে বলছে এই বয়সে তাজা প্রাণ সহস্র যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। দেখো আমাদের দেশে পলিটিশিয়ানরা কি করে, মিছিলে কারা যায়, যুবকরা যায় না, তো তাদেরকে এসে পিছন থেকে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, নট আমি কোনো পলিটিশিয়ান, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। বলবে যে ঠিক আছে কোনো সমস্যা নাই, তুই দেখ লাইগা যা, তুই মাইরা দে, সমস্যা নাই, আমি তোরে দেখবো, এরকম বলে। তো আবার বলে যে সমস্যা নেই, তুই আমার লোক, তোরে এত বড় সাহস, তোরে এত বড় কথা বলছে, না দে তুই আরো 2টা ঘুষি দে, সমস্যা নাই, আমি দেখবো, যা হওয়ার আমি দেখবো। আসলে এটা বলে কিন্তু তাকে কি করলো, একটা মিসগাইডেড করলো, একটা ভুল পথে নিয়ে গেল। তো মূলত এই বয়সে অনেক রকম মন্ত্রণা আসে, কানের মধ্যে অনেক রকমের কথাবার্তা আসে, বলে যে দেখ অমুক ভাইয়ের দলে যোগদান করলে কিন্তু অনেক পাওয়ার, ভাইয়ের কিন্তু অনেক পাওয়ার, তুই বুক ফুলে চলতে পারবি, যা খুশি তা করতে পারবি। তো আবার অনেক ড্রাগের অপশনও আসে, অনেক বাজে প্রস্তাবও আসে, ছেলে হোক মেয়ে হোক, দুই দিক থেকে বাজে প্রস্তাব আসতে পারে, ভালো সঙ্গের প্রস্তাবও আসতে পারে। তো এই বয়সটা এটাই বলছে যে এই বয়সে তীব্র, এই বয়সটা প্রাণের তীব্র আর প্রখর, এই বয়সটা প্রাণটা কি থাকে, সজীব থাকে। আর এই বয়সে কানে আসে, মানে কানে আসে কত মন্ত্রণা, মানে কত বাজে প্রস্তাব আসে, কত ভালো প্রস্তাবও আসে। তো এই বয়সটাকে কি করতে হবে, অবশ্যই চেক দিয়ে রাখতে হবে। তুমি যদি ভালো করো, দেশের জন্য যেমন লড়তে পারবা, পরিবারের জন্য যেমন লড়তে পারবা, আবার তুমি খারাপ হলে কিন্তু তোমারই যথেষ্ট তোমার পরিবার ডুবানোর জন্য। তারপর আসি, বলছে 18 বছর বয়স যে দুর্বার মানে কি, দুর্বার যে কি করে দ্রুত গতিতে চলে। 18 বছর কি দুর্বার, পথে প্রান্তরে ছুটায় বহু তুফান। এই জায়গায় পথে প্রান্তরে সে কি ছুটায়, তুফান ছুটায়, যেভাবে চলে যেটা হচ্ছে কি সবাইকে বুঝতে পারে। দেখো দুর্যোগে হার ঠিক রাখা ভার, কত বিক্ষত হয় সহস্র প্রাণ।
আমি একটু তোমাকে একটা এক্সাম্পল দিই। দেখবা বাইক সবাই চালায়, কিন্তু টিনেজ বয়সে বাইকাররা কি করে, এত স্পিডে বাইক চালায় যে সে নিজেও মরবে আরেকজনও মারবে। বিষয়টা এরকম যে 18 বছর বয়সটা কিরকম, যে দুর্বার গতিতে চলে। এই গতিটা যদি হার ঠিক না রাখতে পারে, এই গতিতে যদি সে সঠিক রাস্তায় না যেতে পারে, তাহলে তার বিপদ এবং সে বিপদের সম্মুখীন হবে। তো 18 বছর বয়স, মূলত আমি বাইকের কথা বলছি, এটা বাইক দিয়ে বাইক বুঝাই নাই, এটা জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে এই বয়সে মেয়েরা যারা আছো, আমার আপুরা যারা আছো, তোমাদেরকে বলছি, তোমাদের এই বয়সটাকে ইন্ডিকেট করে কবি লিখেছেন। এই বয়সে দেখবো অনেক রকমের প্রস্তাব আসবে, অনেক কিছু তোমার ভালো লাগবে, তোমার দেখলে অনেক কিছু মনে করো যে কাক দেখলেও তোমার কাছে কুকিল মনে হবে, তাই না? আবার ছেলেরাও আছো, ছেলেদের চোখে যা দেখো তাই ভালো লাগবে, যে যা বললো তাই শুনতে মন চাবে, তোমার একটু মন চাবে যে বাইরে ঘোরাঘুরি করতে, তোমার নিজের মতো একটু স্বাধীনভাবে থাকতে মন চাবে। যদি বাসায় থাকে তাহলে তোমার একটা স্বাধীন, একটা প্রাইভেসি রুম লাগবে, নিজের মতো করে নিজে একটু বাঁচতে শিখতে চাইবে। আসলে এই বয়সটা যদি তুমি ঠিকভাবে গাইড না করতে পারো, তোমার কি হবে, ক্ষত বিক্ষত হবে সহস্র প্রাণ, তোমাদের প্রাণ কি হবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে। তারপর একটু দেখো, বলছে 18 বছর বয়স আঘাত আনে, অবিশ্রান্ত একে একে হয় ঝড়ে, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে, এ বয়স কাপে বেদনায় থরথর। এই বয়সে তোমরা যে ডিপ্রেশনে যাও, এই বয়সে মানুষ ডিপ্রেশনে যায়, ডিপ্রেশনে সব বয়সে যায়। এই বয়সে মানুষ কি করে, মিসগাইডেড হতে পারে, আবার ডিপ্রেশনও যেতে পারে। এরপর দেখো, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু নোট করে নিতে পারো। কবি এই 18 বছর বয়সে তিনি বলেছেন, তবু 18 বছর শুনেছি, কি শুনেছি, জয়ধ্বনি শুনেছি। কবি কিন্তু এতক্ষণ 18 বছর বয়স সম্পর্কে অনেক নেগেটিভ কথাবার্তা বললো, যে এই বয়সে তুমি কি করতে পারো, তুমি ভুল করতে পারো, এই বয়সে তুমি কি করতে পারো, মিসগাইডেড হতে পারো, এই বয়সে তুমি ডিপ্রেশনে যেতে পারো, এই বয়সে তোমার কাছে সঠিকটা ভুলটাকে সঠিক মনে হতে পারে, কাক দেখলে কুকিল মনে হতে পারে, কুকুর দেখলে কি সুন্দর কবুতরের বাচ্চা মনে হতে পারে, তাই না, অনেক কিছু। কিন্তু তিনি কিন্তু বললেন যে এই যে এতগুলা খারাপ দিক থাকলেও এই 18 বছর বয়সেরই শুনেছি জয়ধ্বনি। পৃথিবীর যত পরিবর্তন আছে এই বয়সের মানসিক পরিবর্তন গুলো আছে, যত বিজয় ছিনিয়ে এনেছে এই 18 বছরের বয়সের যুবকরাই কি ছিনিয়ে এনেছে, বিজয় ছিনিয়ে এনেছে। তার জন্য কবি বলছে, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এই বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে। এই বয়স কি করে, দুর্যোগে লড়াই করে কি করতে পারে, সে টিকে থাকতে পারে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, মানে যত বিপদই আসুক সে সামনের দিকে এগিয়ে যাবে এই বয়সের মানুষ। এ বয়স তবু নতুন কিছু করতে পারে। আমাদের নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ কারা আনছে, যুবকরা আনছে না? বলছে এই বয়স তবু নতুন কিছু তো করে। তাহলে এই বয়স কি করে, নতুন কিছু করে, নতুন কিছু তৈরি করে। এই বয়সে এতক্ষণ কিন্তু অনেকগুলো নেগেটিভ কথাবার্তা বলার পরে বললো যে তবুও শুনেছি 18 জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে, বিপদে এই বয়স অগ্রণী, বিপদের সামনে যায়। যেমন আমরা দেখেছি 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি বিপদের বন্দুকের সামনে দাঁড়াই গেছে, তার বিপদের সামনে অগ্রণী ভূমিকা পালন করছে। তারপর বলছে 18 তবু শুনেছি নতুন কিছু তো করে। তারপর দেখো, এই বয়স যেন ভীরু, কাপুরুষ নয়। এই বয়সে মানুষ ভীত হয় না, কাপুরুষের মতো লুকায় থাকে না। পথ চলতে এই বয়স যায় না থেমে, পথ চলতে কোনো কিছু করতে এই বয়স থেমে যায় না, চিন্তা করে না, ভয় পায় না। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এই বয়সে কোনো চিন্তা ভাবনা করার বিষয় নাই। এই বয়স চিন্তা ভাবনা কম করে সামনের দিকে এগিয়ে যায়। তারপর বলছে, এদেশের বুকে 18 আসুক নেমে। কি বলছে, এদেশের বুকে 18 আসুক নেমে। কবির এই শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। শেষ লাইন, এটা পরীক্ষা আসে। শেষ লাইন, এই শেষ লাইন দ্বারা তিনি কি বুঝাচ্ছেন, তবু 18 আসুক নেমে। মূলত তিনি এত নেগেটিভ পজিটিভ দিক থাকার পরও তিনি বলছেন আসুক, তারপর এই 18ই আসতে হবে। তারপর কি আসতে হবে, এই 18ই আসতে হবে। আর এই 18 বছরের 18 বয়স দিয়ে এই 18ই কি হবে, একটা সময় বিজয় ছিনিয়ে আনবে। আর যত নতুন কিছু আছে, নতুনের সূচনা হয় এই 18র মাধ্যমেই। তাই তিনি বলছেন শেষ লাইনে যে দেশের বুকে 18 আসুক নেমে। এই লাইনটা কিন্তু পরীক্ষায় আসে, পরীক্ষায় তো সবাই একটু নোট করবে ইনশাল্লাহ। আমরা আশা করি এই জায়গা থেকে আমরা ভালো কিছু করবো। ওকে ফাইন। কিছু শব্দার্থ আছে, গুরুত্বপূর্ণ শব্দার্থ। দেখো স্পর্ধা, দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ আছে। স্পর্ধা,
শুনতে আছে স্পর্ধা। দেখো স্পর্ধা, স্পর্ধা আমাদের আমাদের কবিতাটা এতক্ষণ পড়লাম, কবিতার মধ্যে আছে স্পর্ধা। বড়াই, স্পর্ধা শব্দের অর্থ কি? স্পর্ধা শব্দের অর্থ হচ্ছে বড়াই এবং অহংকার। তারপর দেখো অহরহ, অহরহ মানে হচ্ছে সর্বদা বা সব সময়। পদাঘাত মানে হচ্ছে পায়ের আঘাত। আমি তো বলছিলাম পদাঘাতে চায় ভাঙতে পাথর সমান বাধা, তাহলে পদাঘাতে চায় কি? পাথর সমান বাধা ভাঙতে। তারপর দেখো নোয়াবার নয় মানে কাউকে নত করা যাবে না, নত করা যাবে না। আমি কবিতাতে এক্সপ্লেন করে দিছি। পূর্ণ, পূর্ণ মানে হচ্ছে সোয়াব বা নেকি। তারপর দেখো পাপ, সপে, সপে মানে হচ্ছে সমর্থন করে, সপে মানে কি? সমর্থন করে। তারপর দেখো কোলাহলে, কোলাহলে মানে হচ্ছে বহু লোকের মিলিত হওয়া বা মিলিত হওয়া কণ্ঠ। কোলাহল মানে হচ্ছে বহু লোকের মিলিত কণ্ঠ। প্রখর, বলছিলাম প্রখর মানে হচ্ছে তীক্ষ্ণ বা অতি তীব্র। তারপর দেখো দুর্বার, ভেঙে করে সব চুরমার, তাহলে দুর্বার যাকে বাধা দেওয়া কঠিন। তারপর দেখো অবিশ্রান্ত মানে হচ্ছে এক টানা। জয়ধ্বনি মানে হচ্ছে জয়ের জন্য প্রশংসার ধ্বনি, তাকে বলা হয় জয়ধ্বনি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তারপর দেখো অগ্রণী, অগ্রণী মানে হচ্ছে শ্রেষ্ঠ বা প্রধান। অগ্রণী মানে কি? শ্রেষ্ঠ বা প্রধান। তারপর হচ্ছে সংশয়, সংশয় মানে হচ্ছে দ্বিধা বা সন্দেহ, দ্বিধা বা সন্দেহ। সাউন্ড স্পষ্ট হচ্ছে না, আল্লাহ এটা কোনো কথা? বলবা না আমাকে? সাউন্ড স্পষ্ট আসতেছে না, এটা বলবা না? এখন কি ক্লিয়ার? সাউন্ড কি এখন ক্লিয়ার? এখন কি সাউন্ড ক্লিয়ার? একটু আস্তে কথা বললেই হবে। বাহ, আস্তে কথা বললে তো আমার জন্য আরো ভালো। সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে শব্দ অর্থগুলো সবাই নোট করে নাও। আর আমরা ক্লাস শেষে তোমরা যদি 200 শেয়ার দিতে পারো, সবাই মিলে যদি 200 শেয়ার দাও, তাহলে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই পেজে আমরা পিডিএফটা শেয়ার করে দিব। ঠিক আছে? ওকে, তারপরে দেখো গুরুত্বপূর্ণ কিছু সন্ধি বিচ্ছেদ আছে। এই ফার্স্ট পেপার থেকে কিছু সন্ধি বিচ্ছেদ আসে, যেমন দুর্বার, দুর্যোগ বার, দুর্বার বিসর্গ সন্ধি। দুর্যোগ, দুর্যোগ যোগ দুর্যোগ। দুঃসহ, দুর্যোগ সহ দুঃসহ। দুঃসাহস, দুর্যোগ সাহস, দুঃসাহস। সংশয়, সংযোগ শয়, সংশয়। তারপর হচ্ছে পদাঘাত, পদ যোগ আঘাত, পদাঘাত। ঠিক আছে, তাহলে একটু সন্ধি বিচ্ছেদ গুলো একটু নোট করে নাও, গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ গুলো নোট করে নাও। তারপর উচ্চারণ, উচ্চারণ আমি পিডিএফ দিয়ে দিব, তোমরা যদি একটু দেখতে চাও দেখতে পারো। মন্ত্রণা, যন্ত্রণা, পূর্ণ, দুঃসহ, তীব্র, অগ্রণী, জয়ধ্বনি, লক্ষ্য, এগুলো হচ্ছে উচ্চারণ। আমরা উচ্চারণের ক্লাস নিব। তোমরা যদি চাও বাংলা উচ্চারণের ক্লাস কিন্তু আমরা নিব, ক্লাস নিয়েছি, মেবি অলরেডি ক্লাস হয়েছে। তারপর তোমরা চাইলে নিব। আর কিছু গুরুত্বপূর্ণ সমাস আছে। দেখো অসহ্য, অসহ্য গরম বলি না আমরা, অসহ্য, নয় সহ্য যা। তারপরে দেখো এটা কোন সমাস? এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। অসহ্য কোন তৎপুরুষ সমাস? নয় তৎপুরুষ সমাস। তারপরে দেখো ক্ষত বিক্ষত, তাহলে ক্ষত বিক্ষত কি হবে? ক্ষত ও বিক্ষত, এটা কি সমাস? এটা দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য হচ্ছে ক্ষত বিক্ষত, এটা কি সমাস? এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, বিপরীতাত্মক দ্বন্দ্ব সমাস, সরি মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। এরপর দেখো কাপুরুষ, কাপুরুষ কি? কুজে পুরুষ, কর্মধারয় সমাস। আমরা জানি পুরুষ আর পুরুষের সাথে কা নামক একটা শব্দাংশ বসছে, যেটার মাধ্যমে কি হয়েছে? শব্দটার এই যে আমরা বলি যে অ্যাডজেক্টিভের সাথে মানে হচ্ছে বিশেষণের সাথে যদি বিশেষ্য বা নাউন যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? সাধারণ কর্মধারয় সমাস বলি, সাধারণ কর্মধারয় সমাস বলি। তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তারপর আসি পদাঘাত। পদাঘাত মানে হচ্ছে পদের আঘাত, মানে পায়ের আঘাত। পদাঘাত মানে কি? পায়ের আঘাত বা পদের আঘাত। এটা কি সমাস?
এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। সমাস কম বুঝি স্যার, একটা ক্লাস নিলে ভালো হয়। আপনারা অবশ্যই ক্লাস নেব, আপনারা যদি চান অবশ্যই ক্লাস নেব, অবশ্যই ক্লাস নেব। আপনারা যদি চান অবশ্যই ক্লাস নেব। বানানের একটা ক্লাস নেন, ঠিক আছে? তাহলে বানান সমাস, ওকে। তারপর আসি আমরা গুরুত্বপূর্ণ বানান। এই এই জায়গায় এই কবিতাতে কিছু বানান আছে, এই বানানগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। সংশয়, ভাস্প, স্পর্ধা, অগ্রণী, ভীরু, ভয়ঙ্কর, ভীরু বানানটা দুইবার আসছে। এই এই বানানগুলো একটু এখন খেয়াল রাখেন, তাহলে আপনার কিন্তু সঠিক বানান শিখতে অসুবিধা হবে না। সবাই একটু বানানটা খেয়াল রাখতে পারেন, এগুলো হচ্ছে সঠিক বানান। তো যারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আমি রাশেদুল ইসলাম। আমি দীর্ঘ 6 বছর যাবত আমি এডমিশন এবং এইচএসসি শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি। তো আপনারা জানেন যে আমরা ইমন স্যার পেজে সৌজন্যে ক্লাসগুলো নিচ্ছি। আর ইমন স্যার পেজে কিন্তু এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য একটা ভর্তি চলছে, এইচএসসি প্রস্তুতি ব্যাচে ভর্তি চলছে। আর এই ব্যাচে ইংরেজির জন্য ক্লাস দিবেন ইমন স্যার, যিনি 40তম বিসিএস ক্যাডার, এবং তার সাথে আমি যুক্ত করব। আমি বাংলা ক্লাস নিয়ে আপনাদের সাথে থাকবো এই কোর্সে, এবং একই সাথে আইসিটি ক্লাসও কিন্তু ফ্রিতে আপনারা পাবেন। তার মানে আপনারা এইচএসসি প্রস্তুতি ব্যাচে যদি ভর্তি হন, তাহলে কিন্তু আপনারা বাংলা, ইংরেজি এবং আইসিটি ক্লাসগুলো পেয়ে যাবেন। তো যারা যারা এখনো ভর্তি হন নাই বা ভর্তি হবেন চিন্তা করছেন, তো এইচএসসি প্রস্তুতি কিন্তু আমরা এমন ভাবে গুছিয়ে প্রস্তুতিটা নেয় যে এভাবেই আমাদের কোর্স প্ল্যানগুলো সাজানো হয়, যেন এইচএসসি তে আপনি ভালো করতে পারেন এবং একই সাথে যেন আপনি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিতে পারেন। এর জন্য কিন্তু প্রতি বছর আমাদের এই কোর্স থেকে, ইমন স্যারের পেজ থেকে, ইমন স্যারের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 1st, 2nd, 3rd অর্জন করে। তোমরা সবাই ইতিমধ্যে জানো, ইমন স্যার পেজের সাথে যারা যুক্ত আছো তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের টপ রেজাল্ট গুলো কিন্তু ইমন স্যারের স্টুডেন্টরাই করে। কেননা তারা এইচএসসি পরীক্ষার সময় থেকে বা তারও আগে থেকে এই প্রস্তুতিটা এমন ভাবে নেয় যেন তার এইচএসসি পরীক্ষাও ভালো হয়, একই সাথে তার এডমিশন জার্নিটাও যেন সুন্দর হয়। তো যারা যারা ভর্তি হও নাই, তোমরা চাইলে এখন 50% ডিসকাউন্ট চলতেছে। আমাদের কোর্স ফি মূলত হচ্ছে 1020 টাকা। তো তোমরা যারা আজকে এবং আগামীকালকের মধ্যে ভর্তি হবে, তোমাদের কোর্স ফি কিন্তু মাত্র 520 টাকায় ভর্তি হতে পারবে। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই, ইমন স্যার পেজে ইনবক্সে নক করো এবং পেজে তোমাদের এই ভর্তি সংক্রান্ত যাবতীয় কথাবার্তা বলতে পারো। আমি রাশেদ স্যার, তোমাদের তত্ত্বাবধানে বাংলা নিয়ে আমি থাকবো ইনশাল্লাহ। তোমাদের আরো মেন্টররা থাকবেন, তোমরা যার ক্লাস বেশি চাও তিনি ক্লাস নেবেন, কোনো সমস্যা নাই। আর ইমন স্যার তো তোমাদের সাথে সার্বক্ষণিক তত্ত্বাবধানে আছেনই। বাংলা 2nd পেপারে ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে। 1st পেপার 2nd পেপার দুইটারই ক্লাস হবে স্যার। ওকে, ঠিক আছে, ওকে। আমরা একটু আসি যে দেখো, জ্ঞানমূলক কিছু প্রশ্ন আছে। 18 বছর বয়স কবিতা থেকে জ্ঞানমূলক কিছু প্রশ্ন আসে তোমাদের 1 নম্বরের জন্য। একটু দেখো সবাই, 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? তোমরা জানো যে এগুলো জ্ঞানমূলক যেমন প্রশ্ন, একই সাথে কিন্তু এগুলো এডমিশন এবং তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউ আকারে থাকে। এমসিকিউ আকারে কিন্তু এই প্রশ্নগুলো থাকে। সোজা কথা হচ্ছে 1 নম্বরের জন্য তোমার এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। স্যার আপনার ক্লাস না চাই, আমার ক্লাস চাও না, সমস্যা নাই, আমি তো ক্লাস নিব। প্রয়োজনে তোমরা যদি মনে করো আরো শিক্ষক লাগবে, বাংলার জন্য আরো মেন্টর লাগবে, পুরো ক্লাস নেবে তোমাদের জন্য যেটা ভালো হয়। যেমন তোমরা যদি মনে করো যে না, একটা রিটেনের জন্য ক্লাস চাই, একটা এমসিকিউ কিভাবে বৃত্তবট করতে হবে এটার জন্য টিচার চাই, তোমরা যেভাবে চাও তোমাদের জন্য সার্বক্ষণিক ইমন স্যার টিচার্স প্যানেল সার্বক্ষণিক প্রস্তুত আছে। তোমরা যেভাবে চাবে সেভাবেই ক্লাস হবে, কিন্তু তোমাকে ফার্স্ট হতে হবে, অবশ্যই তোমাকে ফার্স্ট হতে হবে। এইভাবে আমরা তোমাকে গড়ে তুলবো। এরপর আসি 18 বছর বয়স কবিতাটি। 18 বছর বয়স কবিতাটি 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া? ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেয়া। 18 বছর বয়স কবিতাটির মূল সুর কি? মূল সুর আমি বলছিলাম যে এই কবিতাটা তিনি কি বুঝাতে চেয়েছেন। এই কবিতাতে মূলত তিনি অদম্য তরুণের শক্তি বুঝাতে চেয়েছেন। 18 বছর বয়সে কবিতাটি তিনি কি চেয়েছেন? তিনি অদম্য তারুণ্যের শক্তি বুঝাতে চেয়েছেন। দেখো, 18 বছর বয়স কবিতায় কবি পদাঘাতে কি ভাঙতে চান? আমি বলছিলাম লাইনে, আমি কবিতার লাইনেই বলে দিছিলাম
যেটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন আমি বলে দিছি, 4টা লাইন আমি কবিতার মধ্যে তোমাকে হাইলাইট করে দিছি। শেষ লাইন, 18 বছর বয়স তাই পদাঘাতে পাথর সমান বাধা ভাঙতে। তাহলে এই লাইনটা একটু দেখো, পরীক্ষায় আসছে। 18 বছর বয়স কবিতায় কবি পদাঘাতে কি ভাঙতে চান? পাথর সমান বাধা বা পাথর ভাঙতে চান। 18 বছর বয়স বাঁচে কিসে? বাঁচে দুর্যোগ আর ঝড়ে। তোমরা তারা কবিতার লাইনগুলো ভালোভাবে না পড়লে তোমরা কিন্তু এই জায়গা থেকে উত্তর করতে একটু সমস্যা হবে। 18 বছর বয়স, 18 বছর বয়সে কি নেই? কি নেই? কোনো সংশয় নেই, একদম কবিতা থেকে লাইন হুবহু। দেখো 18 বছর বয়স কবিতাটি স্তবক কয়টি? এটা একটু দেখো, 8টা স্তবক। স্তবক কি? এটা একটা বিষয়। তোমাকে আমি কবিতার মধ্যে যদি নিয়ে যাই, একটু খেয়াল করো, কবিতাতে নিয়ে যাই আমি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। 8টা স্তবক আছে। এখন স্তবক জিনিসটা কি? আমরা তো সাধারণত লাইন শুনছি, তাই না? একটু খেয়াল করো, একটা আমি পড়ার সময় কিন্তু স্তবক বলছি, যে প্যারা, তোমরা বলো প্যারা, কিন্তু আসলে এটা কি? স্তবক। 1 2 3 4 5 6 7 এই 8। দেখো এই জায়গায় স্তবক আছে কয়টা? এই 4টা লাইন। এগুলো লাইন বলা না, এগুলোকে বলা হয় পংক্তি, এগুলোকে বলা হয় পংক্তি। এই 4টি পংক্তি আর এই 4টি পংক্তি মিলে হচ্ছে একটা স্তবক। কয়টা স্তবক? একটি স্তবক, একটা স্তবক। 4টা লাইন মিলে, বা তোমরা যেটাকে লাইন বলে বলা হয় পংক্তি। 4টা লাইন বা পংক্তি মিলে হয় একটা স্তবক। এরকম স্তবক আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হচ্ছে 8টা। এই 8টা স্তবকের লাইন আছে, সরি 8টা স্তবকের লাইন আছে কয়টা? প্রতিটি স্তবকের লাইন আছে 4টি। লাইন কয়টি? লাইন বা পংক্তি হচ্ছে 4টি করে। পরীক্ষা এটা আসে যে 18 বছর বয়স কবিতা কয়টি স্তবক এবং প্রতিটি স্তবকে কয়টি লাইন আছে? 18 বছর বয়স কবিতাতে 8টা স্তবক আছে আর প্রত্যেকটা স্তবকে 4টি করে পংক্তি বা লাইন আছে। ক্লিয়ার? ওকে, এরপরে আসি। ওকে, তারপর আমরা আসি, একটু দেখো, খেয়াল করো। যেমন 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? ছন্দের একটা টেকনিক আমার পেজে যখন আমি ক্লাস নিয়ে ছন্দের একটা টেকনিক বুঝাইছিলাম, যে তোমাদের পাঠ্য বইটাতে যে কয়টা কবিতা আছে সব কয়টা কবিতার ছন্দ একটা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়, একটা বিয়ের গল্পের মাধ্যমে মনে রাখা যায়। তোমার কোনোদিন কবিতার ছন্দ নিয়ে তোমাদের আর প্যারা খাইতে হবে না। তোমার বই খাতা নিয়ে স্তবক, লাইন, অক্ষর, মাত্রা, তারপর হচ্ছে বদ্যাক্ষর, মুক্তাক্ষর, তারপর হচ্ছে এক অক্ষর বদ্যাক্ষর, দ্বিঅক্ষর বদ্যাক্ষর, এত প্যারা নেওয়ার কোনো সময় নাই। জাস্ট একটা গল্প বলছিলাম, বিয়ের গল্প। বিয়ের গল্পের মাধ্যমে তোমাদের সব কবিতার ছন্দ সারা জীবন মনে থাকবে। আমি অফলাইনে মূলত এইভাবে পড়াই। ইনশাআল্লাহ একদিন তোমাদের সাথে গল্প করতে করতে হয়তো শেয়ার করবো এই ছন্দের টেকনিকটা। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত হয়? 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। স্যার মিস করলাম। আলোকিত হৃদয়, কেন মিস করছো ভাইয়া? মিস করা যাবে না, মনে রাখতে হবে অবশ্যই। 7টা মানে 7টা। রাশেদ ভাই যদি অসুস্থ না হয় আর যদি বিদ্যুৎ যদি ঠিকঠাক থাকে তাহলে 7টা মানে 7টা। রাশেদ ভাই 7টা কখনো 7টা 10 হবে না, 7টা মানে 7টাই থাকবে। দেখো 18 বছর বয়স কবিতাটি মানব জীবনের কোন কালের বৈশিষ্ট্যকে তুলে ধরে? আমি বলছিলাম বয়সন্ধিকাল বা টিনেজ বয়স। আমি কবিতাটা পড়ার সময় বারবার দুইটা শব্দ বলছি, বয়সন্ধিকাল আছে টিনেজ বয়স। এই টিনেজ বা বয়সন্ধিকালকে বুঝানো হয়েছে। তারপর দেখো বিপদের মুখে 18 বছর বয়স থাকে কিরকম? অগ্রণী। আমি বলছিলাম বিপদের দিকে, সামনের দিকে আগায় যায়, অগ্রণী ভূমিকা পালন করে। তারপর দেখো সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেছেন? এটাও বলছিলাম শুরুতে, একদম ক্লাসের শুরুতে, 21 বছর সে মৃত্যুবরণ করেছেন। 18 বয়সে থর থর কাঁপে কিসে? বেদনায়। আমি বলছিলাম ডিপ্রেশন, বেদনায় থর থর কাঁপে। তারপর দেখো 18 বছর বয়স কিসে উকি দেয়? দুঃসাহসেরা দেয় যে উকি। তারপরে একটু দেখো 18 বছর বয়স কবিতায় সর্বশেষ চরণ কি? আমি বলছিলাম এটা একদম গুরুত্বপূর্ণ একটা লাইন, এই লাইনটা তোমাকে মনে রাখতে হবে। 18 বছর বয়স কবিতার সর্বশেষ লাইন হচ্ছে এই দেশের বুকে 18 আসুক নেমে। যেমন একটা লাইন বলছিলাম, এদের আমি শুনেছি 18 জয়ধ্বনি, 18 জয়ধ্বনি, ওই লাইনটা যেমন গুরুত্বপূর্ণ, এই দেশের বুকে 18 আসুক নেমে এই লাইনটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর দেখো 18 বছর বয়স কবিতায় ক্ষত বিক্ষত চরণ কি? সহস্র প্রাণ ক্ষত বিক্ষত। ওকে, একটু আসো। এরপরে আর একটা লাইন আছে, আর একটা লাইন আছে যে
তাজা তাজা প্রাণে অসহ্য কি? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এটাও তোমাদেরকে আমি বুঝাইছিলাম। তো সবাই একটু নোট করছো কিনা জানো আমাকে, নোটটা করে। ইয়াসমিন খাতুন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনারা এত লেট করেন কেন? লেট করলেই তো দেরি হয়ে যাবে, তাই না? লেট করলে দেরি হয়ে যাবে, এই যে আমার স্টুডেন্ট বলতেছে। ওকে ফাইন, আমরা 18 বছর বয়স কবিতার উপরে এবার আমরা প্রশ্ন আলোচনা করব। আমি কি এতক্ষণ পড়াইছি ফাও ফাও গল্প করছি, ঘেমে ঘেমে এই যে ফাও ফাও গল্প করছি তোমাদের সাথে, নাকি আমার পড়া থেকে তোমাদের কমন আসে পরীক্ষা একটু আমরা দেখি। ওকে ফাইন, আমরা টপ আমাদের এই ক্লাসের বা 18 বছর বয়স কবিতার আমরা টপ 20টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আমরা টপ 20টা প্রশ্ন মানে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসছে, বাছাইকৃত প্রশ্ন এবং ফিউচারও আসতে পারে। দেখো প্রথম প্রশ্নটা কি ছিল? প্রথম প্রশ্নটা ছিল এদেশের বুকে প্রশ্নটা একটু ঝামেলা আছে, প্রশ্নটা একটু স্কিপ করি, পরের প্রশ্নটা দিয়ে আমরা একটু দেখো। 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, এই মহান মন্ত্রের বক্তব্যটা দেখো, এই মহান মন্ত্রের প্রবক্তা কোনটি? দেখো এটা ঢাকা বোর্ডের 2023 সালে আসছে, তার মানে গত বছরের প্রশ্ন। যে 18 বছর বয়স জানে রক্তদানের পুণ্য, মহান মন্ত্রের প্রবক্তা কোনটি? একটু দেখো, লেট হয়ে গেল। হ্যাঁ লেট করা যাবে না, রাফিয়া জেয়ার লেট করা যাবে না ভাইয়া, রাইট টাইমে ক্লাসে আসতে হবে। রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে বলো তো? বলো কি হবে? আত্মত্যাগ হবে, অর্থত্যাগ হবে, বিনাশিতা ত্যাগ হবে, না মিথ্যা ত্যাগ হবে? বলো তো রাইট অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানো রাইট অ্যান্সার কি হবে। আর এম চৌধুরী রাইট অ্যান্সার কি হবে? 2 বি আত্মত্যাগ। মেহেরুন ইসলাম লিখেছে আত্মত্যাগ। ইসরাত জাহান লিখেছে খ। নুসরাত ইবা লিখেছে খ। ইসরাত ইতি লিখেছে আত্মত্যাগ। পার্থ পাল লিখেছে খ। নাজমিন হোসেন লিখেছে বি। কারিমুল লিখেছে আত্মত্যাগ। ওকে সবাই দেখি তোমরা সঠিক উত্তর করছো, তার মানে এটা কি হবে? আত্মত্যাগ হবে রাইট অ্যান্সার। তাহলে অপশন খ আত্মত্যাগ হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, এটা কোন বোর্ডের প্রশ্ন ছিল? এটা ঢাকা বোর্ডের গত বছরের প্রশ্ন ছিল, গত বছর আগের বছর মানে 23-এর প্রশ্ন ছিল। তারপরে আসি, প্রশ্ন হচ্ছে এ বয়স যেন জাজালো কাটা, এই বয়স যেন জাজালো কাটা পংক্তিটি কত বছর বয়সের কথা বলা হয়েছে? এই বয়স যেন ঝাঁঝালো কাটা মানে একটা উক্তিতে বলছে এই বয়সটা যেন ঝাঁঝালো কাটার মতো, এই বয়সটা মূলত কোন বয়সটা? একটু দেখো, সিলেট বোর্ডের প্রশ্ন 2020 সালে, সিলেট বোর্ডে এই প্রশ্নটা আসছিল 2020 সালে। একটু দেখো খেয়াল করে যে এ বয়স যেন জাজালো কাটা, এ বয়স যেন কি জাজালো কাটা, কত বছর বয়সের কথা বলা হয়েছে? কত বছর বয়সের কথা বলা হয়েছে? সবাই একটু আমাকে জানো কত বছর বয়সের কথা বলা হয়েছে? এ বয়স যেন জাজালো কাটা, কত বছর বয়সের কথা বলা হয়েছে? আমরা দেখছি কাজী জাহিদুল ইসলাম, কাজী জাহিদ মাহমুদ, এম ইমন এবং আলোকিত হৃদয়, দৃষ্টি, তারপর হচ্ছে কাইরুল, তোমার নামগুলো একটু বুঝতে পারতেছি না, ইয়াসমিন খাতুন, তারপর দেখো উম্মে আফরিন আয়েশা, তারপর দেখতে পাচ্ছি কনা, ইসরাত জাহান, নাজমিন, অনেকে কমেন্ট করছো, সায়েদা আক্তার, অনেকে কমেন্ট করছো, সবাই কমেন্ট করছো 18 বছর বয়স। তাহলে 18 বছর বয়স কি ঝাঁঝালো কাটার মতো। ওকে, এরপর প্রশ্ন চলে যায়, এটা হচ্ছে সিলেট বোর্ডের 2024 মানে হচ্ছে এই বছরে, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা তারা পরীক্ষা দিয়ে গেছে 2024-এর এইচএসসি 2024-এ যারা পরীক্ষা দিছে তাদের প্রশ্ন এটা।
2024 সিলেট বোর্ডে যারা পরীক্ষা দিচ্ছে 18 বছর বয়স কবিতাটি অনুসারে এরা এরা এই এরা কিসের দেখো এরা কিসের তালা লাগাতে আসে, এরা কিসের তালা লাগাতে আসে। দেখো একটু খেয়াল করো, সিলেট বোর্ডে একটা প্রশ্ন ছিল যে 18 বছর বয়স কিসে তালা লাগাতে আসে, মানে এরা এই যে 18 বছর বয়সের যুবক যারা আছে তারা তালা লাগায়, মানে তালা বন্ধ করে দিতে চায়। কিসের তালা লাগাতে আসে? অসহায় ও অকাল অকাল কষ্টের তালা লাগাতে আসে, নাকি ব্যর্থতার গ্লানির তালা লাগাতে আসে, অন্যায় অবিচারের তালা লাগাতে আসে, নাকি নানামুখী মতবাদের বন্ধ করতে যায় বা তালা লাগাতে আসে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেট বোর্ডে 2024 প্রশ্ন। সবাই একটু আমাকে জানাও 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে। রাইট অ্যান্সার কি হবে? 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই কমেন্ট করবে, সবাই কমেন্ট করবে। আমি বাংলায় কথা বলি, আমার কথা যদি বুঝতে পারো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। সামিয়া আক্তার হাবিবা লিখেছে গ, কাজী জাহিদ মাহমুদ লিখেছে গ, পরিহানোবা লিখেছে 4-3, সাবরিনা সাফা লিখেছে 4-3 মানে গ, অন্যায় অবিচারের। গুড, ভেরি গুড, তোমরা সবাই কমেন্ট করছো। দেখছি অন্যায় অবিচারের কি চায় এবছর, এই 18 বছর বয়সটা তালা তালা মানে হচ্ছে তালা লাগানো, হচ্ছে বন্ধ করা, বন্ধ করতে চায়, তালা লাগাতে চায়। কিসের উপর তালা লাগাতে চায়? অন্যায় অবিচারের উপর তালা লাগাতে চায়। কোনো অন্যায় 18 বছরের যুবক মেনে নিতে চায় না। ফাইন, এরপরের প্রশ্ন চলে যায়। 5 নম্বর প্রশ্ন একটু দেখো, 18 বছর বয়স, একটু খেয়াল করো সবাই। এখানে যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, চমৎকার একটা লাইন। এইখানে যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, উদ্ধৃত চরণটি নিচের কোন চরণের ভাব দৃশ্য পূর্ণ? এটা সিলেট বোর্ডে, এটা 20 সালে 2020 সালে সিলেট বোর্ডে এই প্রশ্নটা আসছে সিলেট বোর্ডে। একটু খেয়াল করো, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়সে জানে রক্তদানের পুণ্য, এ বয়সের প্রাণ তীব্র তোলপাড়, এ বয়সে এ দেশের বুকে 18 আসুক নেমে। একটু খেয়াল করো 5 নম্বর প্রশ্নের রাইট আনসারটা কি হবে? সবাই একটু খেয়াল করো, 5 এর রাইট আনসার কি হবে? বলছে এখন যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। এই লাইনটার সাথে এই 4টা লাইনের মধ্যে কোন লাইনটা সাদৃশ্য প্রকাশ করে? কোন লাইনটা সাদৃশ্য প্রকাশ করে? এমডি কাইরুল লিখেছে 5খ। দেখো এই প্রশ্নগুলো কি একটু কনফিউশন করে, এই প্রশ্নগুলো একটু তোমাকে কনফিউশন করে ফেলবে। তোমাকে এই প্রশ্নগুলো কি করবে? কনফিউজ করে ফেলবে। তোমাকে এই প্রশ্নগুলো কি করবে? কনফিউজ করে ফেলবে। এইরকম প্রশ্নগুলো তোমাকে কনফিউশন করবে, কনফিউশন সৃষ্টি করবে। দেখো এই জায়গায় বলছে এখানে যৌবন যার যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়, মানে যৌবন যার বলতে বোঝানো হচ্ছে যুবকদেরকে। কোথায় যাবার কথা বলছে? যুদ্ধে যাবার কথা বলছে। যুদ্ধে কি হয়? যুদ্ধে রক্তাক্ত হয়, যুদ্ধে কি হয়? রক্তাক্ত হয়, অনেক রক্তপাত হয়, অনেক কি হয়? রক্ত। যুদ্ধে কি আছে? যুদ্ধের সাথে কি আছে? রক্ত আছে। তাহলে দেখো তো যুদ্ধে রক্ত আছে, রক্ত কোন জায়গায় আছে একটু দেখো তো। এই বয়স কেউ মাথা নোয়াবার নয়, এটা হবে না, এই জায়গায় রক্ত রিলেটেড কোনো কিছু নাই। বলছে এ বয়সের প্রাণ তীব্র তোলপাড়, এটাও হওয়ার পসিবিলিটি নাই। এদেশের বুকে 18 আসুক নেমে, মানে এটা হচ্ছে স্বাধীনতার আগমন জানাচ্ছে। তার মানে এই 3টে প্রশ্ন হওয়ার পসিবিলিটি নাই। তাহলে আসতে কোন জায়গায়? রক্ত। এ বয়সে জানে রক্তদানের পুণ্য। তাহলে যুদ্ধে কি হয়? যুদ্ধে শহীদ হয়, রক্তদান করে। তাহলে অপশন কি হবে? রাইট অ্যান্সার কি হবে? তোমাকে একটু ক্রিটিক্যাল মাথা খাটাতে হবে, বুদ্ধি খাটিয়ে উত্তর করতে হবে। এইরকম প্রশ্নগুলোকে তোমার এরকম বুদ্ধি খাটিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 5-এর রাইট অ্যান্সার কি হবে? 5-এর রাইট অ্যান্সার হবে এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স কি জানে? রক্তদানের পুণ্য জানে। তাহলে 5-এর রাইট অ্যান্সার কি হবে? অপশন বি বা অপশন খ। এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স কি জানে? রক্তদানের পুণ্য। যারা যারা অপশন খ বা 2 নম্বর অপশনটি দাগিয়েছ তোমাদের উত্তর কিন্তু রাইট হয়েছে। অনেক ঘেমে গেছেন, আলিফ লিখেছে অনেক কষ্ট হচ্ছে আপনার, অনেক ঘেমে গেছেন। হ্যাঁ ঘেমে যাই আমি। মূলত মোটা টি শার্টটা, এই টি শার্টটা পরার কারণ হচ্ছে এই টি শার্টটা তোমার ঘাম শোষণ ক্ষমতা বেশি, অনেক ওয়েদার অনেক গরম, আর ফ্যান ইউজ করলে তোমাদের কথা শুনতে অসুবিধা হয়,
এর জন্য ফ্যানটা বন্ধ রাখছি, এর জন্য আরো বেশি গরম লাগতেছে। লাইট দুই পাশে লাইট অফ করে দিছি যেন লাইটের কারণে তাপ কম লাগে। তারপর চেষ্টা করছি তোমাদের জন্য ভালো কিছু করার, তোমরা যেন ভালো কিছু করতে পারো। আমার এই ঘামের বিনিময়ে যদি তুমি একটা স্বপ্নের A+ পাও, তোমার পরিবারের কতগুলো মানুষের মুখে হাসি ফুটবে, তাই না? তো আমার এই স্বল্প চেষ্টায় যদি আমার এই স্বল্প প্রচেষ্টায় যদি তোমার জন্য অনেক বড় আশীর্বাদ হয়ে যায়, তাহলে এই ঘাম থেকে অনেক আশীর্বাদ আসতে পারে, দোয়া আসতে পারে। আমারটা হয়নি, হ্যাঁ তোমারটা হয়নি। ক্লাসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আলোকিত হৃদয়, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এতটুকু তো আশা করতেই পারি তোমাদের থেকে। দেখো 18 বছর বয়সের বেদনায় কিসের ঝর্ণা বয়ে চলে। 18 বছর বয়সে বেদনার ঝর্ণা কিসের বয়ে চলে, একটু দেখো। ফ্যানটা দেন, আমার অনেক কষ্ট হচ্ছে, দেখছো কত লক্ষ্মী ছেলে, আমার কষ্টে সেও কষ্ট পাচ্ছে। দেখছো আমার কষ্ট দেখে তোমরা যখন কষ্ট পাও আমার কি যে কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বেশি বেশি করে গাছ লাগান, না হয় সূর্য আপনাদেরকে খেয়ে ফেলবে। আপনাদেরকে লাগান। ক্লাসের মধ্যে এইসব অশ্লীল কথা বলো। কিন্তু আসে আমরা 18 বছর বয়স বেদনায় কিসে ঝর্ণা বয়ে চলে। একটু দেখো 6 নম্বর প্রশ্নটা রাইট অ্যান্সার কি হবে? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো তো? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আমারটা হয়েছে, হ্যাঁ দেখছি আসাদুজ্জামান, আপনারটা হয়েছে RM চৌধুরী 6B। ঠিক আছে, গামছা নিয়ে ঘাম মোছেন ভাইয়া, বাহ চমৎকার চমৎকার। ওকে, একটু থ্যাংক ইউ সবাই কমেন্ট করছো দেখছি। 18 বছর বয়স, দেখো 6 নম্বর প্রশ্ন কি ছিল? 18 বছর বয়স, 18 বছর বয়সে বেদনায় কিসের ঝর্ণা বয়ে চলে? কিসের বেদনায় কিসের ঝর্ণা বয়ে চলে বলো তো? অগ্রজ ব্যাধি। দেখো অপশন খ হবে, রাইট অ্যান্সার হবে অপশন খ, অগ্রজ ব্যথার দীর্ঘ শ্বাসে। অগ্রজ ব্যথার দীর্ঘ শ্বাসে, রাইট অ্যান্সার হবে অগ্রজ ব্যথার দীর্ঘ শ্বাসে। আমাকে কি যত্ন নিচ্ছে দেখো, স্কুলের কি যত্ন দেয়। পানি খেয়ে নেন, গামছা দিয়ে ঘাম মুছে নেন। থ্যাংক ইউ আলিফ, আমার একটু যত্ন নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টিস্যু ব্যবহার করেন। এমডি রিফাত, তোমাদের এই 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 কেয়ারই তো আমাকে আরো বেশি ক্লাস নিতে ইন্সপায়ার্ড করে। তোমরা যে আমার প্রতি এত যত্নশীল, শিক্ষকের প্রতি এত যত্নশীল, তোমাদের এই যত্নই তো আমাকে আরো বেশি স্পিড যোগায়। তোমাদের একটু এই ছোট একটা কমেন্টই তো আমাকে আরো 1 ঘন্টা ক্লাস নেওয়ার অনুপ্রেরণা তৈরি করে। ওকে, থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। দেখো 18 বছর বয়সী বেদনায় কিসের ঝর্ণা বয়ে চলে? এটা হবে অগ্রজ ব্যথার দীর্ঘশ্বাসে। ওকে ফাইন, এরপরের প্রশ্ন চলে যায় 7 নম্বর MCQ। যশোর বোর্ড 2024 প্রশ্নটা আসছে, তার মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র ভাইরা পরীক্ষা দিয়ে গেছে যশোর বোর্ডে যারা, তারা এই প্রশ্নটা পেয়েছে। রক্তদানের পূর্ণ বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? রক্তদানের পূর্ণ বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? একটু চটপট ফার্ম করে জানেন রক্তদানের পূর্ণ বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? হ্যাঁ, আমার অনেক শিক্ষার্থী যে ওরিশা নোভা লিখেছে যে কেমন ঘাম জড়াতে ইনশাল্লাহ। দেখো এই ঘামের বিনিময়ে কিন্তু তোমরা কিন্তু প্রতি বছর তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পাচ্ছ। এবং যখন আমাকে বলছো যে ভাইয়া আপনার কাছে ক্লাস করেছি, আমি তো অনলাইনে সবাই ফেস চিনি না, নামগুলো হয়তো 2-1 দিন পড়লে হয়তো কয়েকজনের নাম মনে থাকে, তাদের নামগুলো মনে থাকে না, কিন্তু হুট করে রাস্তায় যখন দেখে সালাম দাও, দিয়ে বলো ভাইয়া আমি আপনার অনলাইন ব্যাচের স্টুডেন্ট, আমি আপনার অনলাইনে ক্লাসগুলো করেছি। এটা অনেক বড় পাওয়া, আমাদের শিক্ষক যারা আছে আমাদের অনেক বড় পাওয়া। তো আমি একদিন মহেশখালীতে গিয়েছিলাম, কক্সবাজারের যেটা হচ্ছে পাহাড়ি দ্বীপ বলা যায় মহেশখালী।
তো মহেশখালী গেছিলাম আদিনাথ মন্দিরের পাহাড়ের উপরে এক শিক্ষার্থীরা ওই জায়গায় বেড়াতে গেছে। তো আমাকে হঠাৎ করে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আমি তো হঠাৎ করে একটু নার্ভাস হয়ে যায়, কি আমাকে সালাম দিচ্ছে। পরে আমি বললাম আমি কি আপনাকে চিনি? পরে বলছে না ভাইয়া আপনি আমাকে নাও চিনতে পারেন কিন্তু আমি আপনাকে চিনি। আমি বলছি কিভাবে? পরে বলছে ভাইয়া আমি অনলাইনে আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার ফ্রি ক্লাসগুলো আমি করেছি, এখন আমি ভাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, এই যে আমার যারা বন্ধুরা আছে তারাও আপনাকে চিনে, তারাও সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আছে, আমরা আপনার অনেক ক্লাস করেছি, আপনার কাছে আমরা অনেক অনেক থ্যাঙ্কসফুল গ্রেটফুল। এই কথাটা যখন বলে না, আসলে শিক্ষক হিসাবে আমাদের খুব বেশি প্রাপ্তির জায়গা থাকে না। মূলত যারা অনলাইনে ক্লাস নেয় তাদের আরো প্রাপ্তির জায়গাটা খুবই কম, খুবই সংকীর্ণ। তা আমরা তোমাদের থেকে এতটুকুই ডিজার্ভ করি যে তোমরা রাস্তায় দেখা হলে এই প্রাপ্য সম্মানটুকু তো দাও। এই সম্মানটা অনেক বড় পাওয়া, হয়তো এটাও অনেকে দেয় না, অনেকে এটা হচ্ছে তার যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে। ওকে, 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা একটু দিয়ে দাও। 7 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা হচ্ছে মুক্তি ও কল্যাণের সংগ্রাম। মুক্তি ও কল্যাণের সংগ্রাম, মুক্তি ও কল্যাণের সংগ্রাম। তো দেখো এই জায়গায় রাইট অ্যান্সার কি, যশোর বোর্ডের 2024 প্রশ্ন আসছে, রক্তদানের পুণ্য বলতে কি বোঝানো হয়েছে? মুক্তি ও সংগ্রামের কল্যাণ বলতে বোঝানো হয়েছে। ওকে, একটু দেখো ক্লাস। একটু আসি দেখো যে 8 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতা অনুসারে 18 বছর কি জানে না? 18 বছর কি জানে না? আমি একটু আগে বলছিলাম নামাজ। ভাই আর বেশি সময় লাগবে না, অল্প সময় শেষ করতে হবে, আমিও নামাজ করবো। তো দেখো আমারটা ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে। খেয়াল করেন 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কবিতাটি অনুসারে 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাদা জানে না, কাঁদতে জানে না। অনেকে মনে করে ভয় হবে, মাথা নোয়াবার হবে, রক্তদানের পূর্ণ হবে। না, 18 বছর বয়স কি জানে না? 18 বছর বয়স কাদা জানে না। তো সবাই একটু রাইট অ্যান্সার করো যে 18 বছর বয়স কবিতা অনুসারে কি হবে? 18 বছর বয়স কি জানে না? কাদা জানেন। পরের প্রশ্নটা আসি আমরা। বলছে 18 বছর বয়সে তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? তাজা প্রাণে 18 বছর বয়সে তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে বলো তো দেখি। 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে সবাই একটু বলো তো। আর তোমরা যারা ইমন স্যার পেজে এইচএসসি প্রস্তুতি ব্যাচে ভর্তি হওনি, এখন দ্রুত ভর্তি হয়ে যাও। আমাদের এইচএসসি প্রস্তুতি ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমাদের ইমন ভাইয়া বা ইমন স্যার ইংরেজি পড়াবেন। ইমন স্যার তোমাদের ইংরেজি পড়াবেন। আর এই ব্যাচটাতে যদি তুমি ভর্তি হও, তুমি একই সাথে বাংলা আমার ক্লাসগুলো আমি বা যেই ক্লাস নেই বাংলা ক্লাস প্লাস তুমি তার সাথে পাবে আইসিটি ক্লাস ফ্রি। তাহলে তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, তোমার কোর্স ফি হচ্ছে 1020 টাকা। 1020 টাকা তোমার কোর্স হচ্ছে 1020 টাকা। আর তুমি যদি আগামী 3 দিনের মধ্যে ভর্তি হও, তাহলে তোমার কোর্স ফি 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকায় তুমি কিন্তু এইচএসসি প্রস্তুতি ব্যাচে ভর্তি হতে পারবে ইমন স্যারের এই প্রাইভেট ব্যাচে। আর ইমন স্যারের ব্যাচে ভর্তি হওয়া মানে বাংলা এবং আইসিটি ক্লাস একদম ফ্রি। তো সবাই একটু দ্রুত ভর্তি হয়ে যাও। আর ভর্তি হতে আমাদের এই ইমন স্যার পেজে ইনবক্স করো। সবাই উত্তর দিচ্ছ 9 নাম্বার প্রশ্নের উত্তর কি? 9 নাম্বার প্রশ্নের উত্তর কি? সবাই 9 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছ দেখছি। 9 নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছ। 9 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে অসহ্য। সবাই উত্তর দিচ্ছ অসহ্য। 9 নাম্বার প্রশ্নের উত্তর কি? অসহ্য। একটু আসি 9 নম্বর প্রশ্ন। এরপর 10 নম্বর প্রশ্নে আসি একটু। 10 নম্বর প্রশ্ন, সব ক্ষেত্রে কম বয়সী সব ক্ষেত্রে কম বয়সে মৃত্যুবরণকারী কবি, সব থেকে হবে, এটা থেকে হবে, ক্ষেত্রে হবে না, সব থেকে কম বয়সে মৃত্যুবরণকারী কবি কে? জসিমউদ্দিন, সুফিয়া কামাল,
সুকান্ত ভট্টাচার্য না শামসুর রহমান? একটু সবাই একটু কমেন্ট করে জানাও তো, সবাই একটু কমেন্ট করে জানাও তো যে 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? সব 10 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? 10 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? কণা কণা লিখেছে আপনি রংপুর দা বেস্টে আসলে আপনার সাথে দেখা করতে পারবো। আমি রংপুর দা বেস্টে না যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ রংপুর দা বেস্টে অন্য শিক্ষক আছেন। তোমরা যদি দা বেস্টের যদি কোনো শিক্ষার্থী থাকো, তোমরা যদি বলো সেক্ষেত্রে হয়তো আমাকে ডাকতে পারে। আমি জানি না আমি যাবো কিনা, তো আমি জানি না। রংপুর দা বেস্টে হয়তো আমার না যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ কোচিং পরিচালক না ডাকলে আমরা কখনোই যাই না। অফলাইনে দীর্ঘ 6 বছর যাবত ক্লাস নিচ্ছি, ইউসিসি সহ বাংলাদেশের স্বনামধন্য অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। তো যারা আমাকে ডাকে, পরিচালকরা যদি বলে, স্টুডেন্টরা যে অঞ্চলে স্টুডেন্টরা আমাকে ডাকে সে অঞ্চলে হয়তো যাওয়া হয়। ওকে, ঠিক আছে, একটু প্রশ্ন উত্তর দাও। 10 নম্বর প্রশ্নের রাইট আনসারটা একটু দাও। আজকে ইমন স্যারের সাথে দেখা করছি গাইবান্ধা। গুড, থ্যাংক ইউ। ইমন স্যারের সাথে গাইবান্ধা দেখা হয়েছে, ভালো। ইনশাল্লাহ হয়তো আমার সাথে হয়তো কোনো এক জেলায় কোনো এক জায়গায় দেখা হয়ে যেতে পারে, তোমরা যদি চাও। তো দেখি একটু যে সব থেকে কম বয়স মৃত্যুবরণকারী কবির নাম কি বলো তো দেখি। 21 বছর। 21 বছর কে বেঁচেছিলেন? কে বেঁচেছিলেন? ইউসিসি তে ক্লাস করছি ইমন স্যারের। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। সুকান্ত ভট্টাচার্য। আরটি 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 রাজু লিখেছে সুকান্ত, রাজু আহমেদ লিখেছে সুকান্ত ভট্টাচার্য। ইমন স্যার, আচ্ছা ঠিক আছে। আদার রাতের চাঁদ লিখেছে 10 ঘ। 10 ঘ। ওকে, ঠিক আছে, সবাই উত্তর করছো 10 ঘ, তার মানে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে ক্ষয় রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পয়সা থাকলে তোমাদের জন্য 100 উপরে কাব্যগ্রন্থ লেখা যায়, চিন্তা রাখো। ময়মনসিংহ আসবেন স্যার? ময়মনসিংহ যদি আমাকে ডাকে তাহলে যাবো, জানি না কোথায় যাবো। কিন্তু দেখো, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়। দেখো, এটা বরিশাল বোর্ডের, বরিশাল শিক্ষা বোর্ডের 2018 প্রশ্ন। তুমি খেয়াল করো, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়। স্যার কি ঢাকায় না ঢাকার বাইরে থাকেন? ঢাকাতেও থাকি, ঢাকার বাইরেও থাকি। এডমিশন টাইমে ঢাকায় থাকি আর বাকি সময় বাইরে থাকি। আর ঢাকা থেকে বাংলাদেশের সব জায়গায় ক্লাস নেওয়ার, সব জায়গায় ক্লাস নেই মোটামুটি, যে জায়গা থেকে ক্লাসের সুযোগ আসে। স্যার আমাদের ময়মনসিংহে আসেন ইনশাল্লাহ, যদি কপালে থাকে। ময়মনসিংহে যদি রিজিক থাকে ইনশাল্লাহ ময়মনসিংহে যাব, যদি রিজিক থাকে ইনশাল্লাহ যাব। কিন্তু দেখো, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়। একটু খেয়াল করো, 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? 11 রাইট অ্যান্সার কি হবে? সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয়, জীবনের লক্ষ্য ঠিক না বলে এটা হবে না, এটা হবে না। সমাজের দেখো, সমাজের অনাচারের প্রতি প্রতিকার দ্বারা, এটা একটু ওই দিকে সরে গেছে। ওকে, খেয়াল করো, এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? নেতিবাচক বিষয়ের প্রতি বেশি যোগ বলে। দেখো, ক্ষত বিক্ষত, সহস্র প্রাণ ক্ষত বিক্ষত। এরপর দেখো, অজস্র আঘাত প্রতিরোধে অক্ষম বলে, এটা হবে না। তাহলে এটা হইতে পারে, এই দুইটা হইতে পারে। এই দুইটার মধ্যে আমরা একটু দেখি, সমাজের অনাচারের প্রতি অপরাধ অপারগ বলে, অপারগ সমাজের অনাচারের প্রতিকারে অপারগ বলে, নাকি নেতিবাচক বিষয়ের প্রতি বেশি যোগ বলে। একটু দেখো এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে, সবাই একটু জানাও। গরমে সব ভুলে গেছি, গরমে সব ভুলে গেছি। 11 বি, 11 খ, 11 খ, 11 গ। আজকের ক্লাসে অনেক মিস করলাম একসাথে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসটা আবার রেকর্ডেড ক্লাস করে নিবা। একটু সবাই, আমি 1 মিনিট একটু বিরতি দিচ্ছি, সবাই একটু এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কমেন্ট করো। আমি জাস্ট একটু পানি খেয়ে তোমার আবার আসছি।
সবাই একটু যখন কমেন্ট করে দেখি, সবার কমেন্ট আমি করবো ইনশাল্লাহ। একটা মিনিট। বলো রাইট অ্যান্সার কি হবে? পিডিএফটা দেন। কি হবে? এটা হবে? এটা হবে? কোনটা হবে? আঠারো খ। দেখো তোমরা এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করছো, খেয়াল করো। 18 বছর বয়স কি হয়? প্রাণ হয় ক্ষত বিক্ষত, মানে ডিসিশন নিতে জানে না। এই বয়সে সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নিতে না পারার কারণে এই বয়সে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে কিন্তু সমাজে তার যে লক্ষ্য, এই লক্ষ্য বা গোলটি কিন্তু সে পৌঁছাতে পারে না। দেখো 18 বছর বয়সে, 18 বছর বয়সে বা 18+ বয়সে কোন একজন শিক্ষার্থী তার জীবনের লক্ষ্য সঠিকভাবে কি কেউ নির্ণয় করতে পারে? পারে? তুমি হয়তো বললে, ছোটবেলা থেকে হয়তো বলছো যে আচ্ছা তুমি বড় হয়ে কি হবা, হয়তো সবাই বলছে হুজুকে বাঙালি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই না, কবিরাজ, এরকম হইতে চাইছে। কেউ কি আসলে এক্সাক্ট কি হতে চায়, কি করা দরকার, তার লক্ষ্য, আলটিমেট গোল এবং তার কাজ কখনো কি এক থাকে? তুমি এখন অনেস্টলি বলো তো, তুমি কি হইতে চাও? তুমি কি হইতে চাও? আর তুমি যেটা হতে চাও এটা কি করতেছো কিনা? তার মানে তোমার জীবনের কি নাই? লক্ষ্য ঠিক থাকে না। তোমাদের জীবনে কি থাকে না? লক্ষ্য ঠিক থাকে না। এই 18 বছর বয়সে লক্ষ্য ঠিক থাকে না বলেই তোমাদের জীবন কি হয়? তোমাদের প্রাণ হয় ক্ষত বিক্ষত, প্রাণ হয় ক্ষত বিক্ষত। দেখো রাইট অ্যান্সার কিন্তু একজনও করতে পারো না, একজনও রাইট অ্যান্সার করতে পারো না। ইভেন এইরকম প্রশ্নগুলাই তোমাদের A+ নিশ্চিত করতে বাধা হয়ে দাঁড়ায়। তাহলে দেখো এটা বরিশাল বোর্ডের 2018-র প্রশ্ন, এটা বরিশাল বোর্ডের 2018-র কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু কেউ তোমরা রাইট অ্যান্সার করতে পারো না। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হবে অপশন ক, জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। তাহলে এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। সবাই একটু, সবাই একটু তাহলে 18 বছর বয়স, দেখো 18 বছর বয়স, খেয়াল করো একটু, জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে। এরপরের প্রশ্নটা একটু আসো, এরপরের প্রশ্নটা একটু আসো। দেখো 12 নম্বর প্রশ্নটা একটু আসো, যে 18 বছর বয়স, দেখো সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে, তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন। তার কাব্যে, মানে সুকান্ত ভট্টাচার্য যে কবিতাগুলো লিখছেন তার এই কাব্যের মধ্যে তিনি একত্বতা ঘোষণা করেছেন কিসের জন্য? একত্বতা ঘোষণা তিনি একমত জানিয়েছেন কিসের উপরে বলো তো একটু? তিনি কিসের উপরে? বলে যে সহজ, যেমন আমরা সহস্র সংগ্রামের পক্ষে, তিনি কি সহস্র অস্ত্র নিয়ে যুদ্ধের পক্ষে তিনি ছিলেন না? কি ছিলেন? ধর্মের পক্ষে ছিলেন না? কিসের পক্ষে ছিলেন? ঔপনিবেশিকতার পক্ষে ছিলেন, যে না আমরা ঔপনিবেশিক থাকবো, আমরা কারো আন্ডার অধীনে থাকবো, এরকম পক্ষে ছিলেন। মূলত তিনি একত্বতা মানে হচ্ছে একমত প্রকাশ করা। একমত, একমত বা একত্বতা প্রকাশ মানে হচ্ছে একমত জানিয়েছেন কিসের উপরে? বিপ্লব ও মুক্তির পক্ষে। তিনি কি জানিয়েছেন? তিনি বলছেন বিপ্লব। তার কাব্যগ্রন্থগুলো সবগুলোই বিপ্লব ও মুক্তির পক্ষে, মানুষের মুক্তির পক্ষে তিনি সবসময় একত্বতা প্রকাশ করেছেন। তার একটা বিখ্যাত কবিতা আছে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। 6 লাইনের একটা কবিতা, যে আর গদ্য নয় এবার কঠিন কঠোর পদ্ম আনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তার এই বিখ্যাত কবিতাটা, জাস্ট এইটুকুই কবিতাটা, যে আর গদ্য নয় এবার কঠিন কঠোর পদ্ম আনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। মূলত তিনি বলছে যে ক্ষুধা লাগছে আমার, ক্ষুধা যাদের লাগে, যাদের পেটে ক্ষুধা, তাদের এই আকাশের চাঁদ দেখা যে পূর্ণিমার সন্ধ্যায় ওই রজনীগন্ধায় এরকম গান শোনার কি টাইম আছে? তাদেরকে এই গান শোনা, তাদেরকে পূর্ণিমার চাঁদ দেখে কি তাদের মনে গান আসে? যাদের পেটে ক্ষুধা আছে, তুমি চিন্তা করো, তুমি পূর্ণিমার চাঁদ দেখে কত শত কবিতা লিখো, কত শত গান দাও, কত শত স্টোরি দাও পূর্ণিমার চাঁদ দেখে, কিন্তু আমাদের তুমি একবার চিন্তা করে দেখেছ যারা ক্ষুধায় নিপীড়িত, যারা রাস্তায় শুয়ে আছে, তারা কি পূর্ণিমার চাঁদ দেখে তাদের মনে কোনো ফিল আসে কিনা? তাদের মনে কোনো ফিল আসে কিনা তুমি চিন্তা করে দেখছো? তো আমাদের এই সুকান্ত ভট্টাচার্য তিনিও এই ফিলটা করেছেন যে যারা গরিব, অনাহারে আছে, অযত্নে আছে, যারা খাবার খেতে পারতেছে না, তাদের কাছে চাঁদ কি পূর্ণিমার চাঁদ কোনো ফিল আসে না। তাদের এই পূর্ণিমার চাঁদে কি হয় না, কোনো ফিল হয় না। তারা মূলত এই পূর্ণিমার চাঁদটাকে মূলত কি হিসাবে দেখেন? এই পূর্ণিমার চাঁদটাকে তারা বলতেছে যদি এটা চাঁদ না হয়, যদি একটা রুটি হইতো, একটা কি হইতো, রুটি হইতো, তাও কি করতো, তার ক্ষুধা মিটাতে পারতো। তার মূলত এই কবিতাগুলো সবগুলোই কি বিপ্লবী, তার কবিতাগুলো কি বিপ্লব এবং মুক্তির পথে তার এই কবিতাগুলো ভূমিকা রাখে। তাহলে একটু চিন্তা করো যে ক্ষুধার যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। পূর্ণিমার চাঁদ মানে হচ্ছে একটা চাঁদ যখন পূর্ণ থাকে তাকে বলা হয় পূর্ণিমার চাঁদ। আর এই পূর্ণিমার চাঁদ দেখে কত শত কবি কত কবিতা লিখেছেন, কিন্তু সুকান্ত ভট্টাচার্যের কলমে আসছে যে পূর্ণিমার চাঁদকে রুটি বানায় এসে তুলনা করছেন। তাহলে রুটির সাথে তুলনা করছেন, তার মানে তার মাথায় কতটা বিপ্লবী কথাবার্তা আসছে। তাহলে তিনি কি, তার কবিতায় তিনি কি প্রকাশ পেয়েছে? বিপ্লব এবং মুক্তির পথ, মুক্তির পথ। ভাইয়ার চাঁদটা সেই লাগছে, আমার চাঁদ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমারই চাঁদ। তারপর আসি 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের। 13 নম্বর প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, খেয়াল করো। 13 নম্বর প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, খেয়াল করো। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে 18 বছর বয়স, 18 বছর বয়স কবিতায় কবি শপে, দেখো শপে আত্মাকে শপথের বলা হলে, শপে কি শপথের, দেখো কবি বলছে যে এই কবিতায় কবি শপে মানে শপথ মানে হচ্ছে শপে আত্মাকে শপথের বলা হলে। তাহলে এই কবিতায় এই লাইন দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? এই লাইন দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? এই লাইন দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? তাহলে এই যে কবিতায় শপে নিজের আত্মা, এই আত্মাকে শপতেছে মানে শপে দিছে, বলে না আমি শপে দিলাম আমার জীবন, জান জীবন সব আমি শপে দিলাম, মানে বিসর্জন দিলাম। আত্মাকে শপে শপথের বলা হলে, শপথের বলা হলে, শপথ কিসের শপথ? কিসের শপথের বলা হলে? তাহলে রক্তদানের পূর্ণ কথা ও কাজের উত্তর, আত্মত্যাগের মহিমা না যৌবনের দুঃসাহসিকতা? তাহলে দেখো তো এই জায়গায় রাইট অ্যান্সার কোনটা হবে? চট্টগ্রাম বোর্ডের 2022 সালের প্রশ্ন 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? রক্তদানের পূর্ণ? কোনোভাবেই না। শপথের, আত্মাকে শপথের বলা হলে, এই আত্মাকে শপথের বলা হলে দিতে চায়, এটা কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কমেন্ট করো একটু সবাই। দেখো এই প্রশ্নগুলোই ক্রিটিক্যাল হয়, আর এই প্রশ্নগুলোই তোমরা ভুল করো। সবাই একটু কমেন্ট করো, আমি দেখি কারা ভুল উত্তর দেয়, কারা সঠিক উত্তর দেয়। আর যারা সঠিক উত্তর দিতে পারবে, যে সর্বপ্রথম সঠিক উত্তর দিবে, তার জন্য আমার পক্ষ থেকে একটা চকলেট উপহার থাকবে। যেদিন জীবনের তোমাদের সাথে আমার যদি ফার্স্ট দেখা হয়, ওই দিন আমার থেকে চেয়ে নেবা, ভাইয়া আপনার থেকে একটা ক্লাস চকলেট পাই। তুমি পাও না? একটু দেখো সবাই, একটু খেয়াল করো। জামালপুর থেকে আছি আমি, মায়া আক্তার। হ্যাঁ জামালপুর থেকে আছো, অসংখ্য ধন্যবাদ। কেউ সঠিক উত্তর দিতে পারো না এখন পর্যন্ত, দেখি। আরে 4 জনে 4টা অপশনে কমেন্ট করলেই তো সঠিক উত্তর একটা হয়ে যাইতো, কিন্তু তোমরা পারো নাই, তোমরা ভুল, তোমরা ব্যর্থ। এই কে এটা? জান্নাত জাফরিন। ও মাই গড, তাসনিয়া সর্বপ্রথম কমেন্ট করেছে। তাসনিয়া তোমার বাসা কোথায়? তাসনিয়া তোমার বাসা কোথায়? যৌবন দুঃসাহসিকতা, যৌবনের দুঃসাহসিকতা। রাইট অ্যান্সার হবে যৌবনের দুঃসাহসিকতা। অনেকে এখন কমেন্ট করতেছে, এখন কমেন্ট করলে কোনো লাভ হবে না। যে কমেন্ট করছে সর্বপ্রথম সে কিন্তু আমার কাছ থেকে একটা চকলেট পায়, ঠিক আছে? তাসনিয়া তুসি বাসা কোথায়? ওকে ঠিক আছে। তাহলে 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি? 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে যৌবনের দুঃসাহসিকতা। 13 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ঘ, অপশন ঘ।
যৌবনের দুঃসাহসিকতা। ওকে ফাইন। এরপরের প্রশ্ন চলে আসি আমরা, আমাদের 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের 2022-এর প্রশ্ন। 2022-এর প্রশ্ন। স্যার অনেক চালাক, জানেই দেখা হবে না, তাই আমি অনেক চকলেট দিছি। আমি শিক্ষার্থীদের অনেক চকলেট দিছি। আমার ব্যাগে সবসময় আমি চকলেট খেতে খুব পছন্দ করি, তো এর জন্য দেখা যায় যে সবসময় আমার ব্যাগে চকলেট থাকে। তা আমি আমার অনেক শিক্ষার্থীকে চকলেট দিছি। এরকম আমাকে বলছে ভাই আপনার কাছে চকলেট পাই, অমুক দিন কিন্তু আমি ক্লাসে কমেন্ট করছিলাম। ইভেন আমি বইয়ের কথা বলছিলাম, আমার এক স্টুডেন্ট 2টা বই পায়। সেই স্টুডেন্ট সৈয়দপুরের, এখনো আমাকে আমি বইয়ের ছবি আপলোড দিলে বলে যে ভাই আপনাদের কিন্তু 2টা বই পায়, আপনি কিন্তু দিবেন। হ্যাঁ দিব, দেখা হলেই দিব। তুস্তি স্যার, তুস্তি, হ্যাঁ তুস্তি পাঠা কোথায়? তোকে আমরা একটু আসি যে তুস্তি কমেন্ট করছে রাইট অ্যান্সার সবার প্রথম। দেখি আমরা 14 নম্বর প্রশ্ন রাইট অ্যান্সার কি হবে একটু সবাই জানাও। এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটি কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? পংক্তিতে আমিও তো 4 দিয়েছি, সবার প্রথমে দিতে হবে, যে প্রথমে দিচ্ছে তাকে বলছি। তোমাকেও থ্যাংক ইউ আপু, তুমিও কমেন্ট করছো, তোমারটাও সঠিক হয়েছে, তোমাকেও থ্যাংক ইউ। এটা আসি আমরা, এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ পেয়েছে? রাজশাহী বোর্ডের 2022-এর প্রশ্ন। এদেশের বুকে 18 আশুক নেমে এই দেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটিতে কবির মনোভাব, কি মনোভাব প্রকাশ পেয়েছে? সবাই একটু কমেন্ট করে জানাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মেহেরুন ইসলাম, তুমিও পাও ইনশাল্লাহ, সমস্যা নাই, দেখা হলে চেয়ে নিবা। ওকে 18 কি হবে বলো তো দেখি। চকলেট না দিলে উত্তর দিব না। ঠিক আছে আপু, চকলেট দিব, কোন সমস্যা নাই, দেখা হলে চেয়ে নিবা। এই আর বেশি না, এই ঘোষণা দেওয়া বন্ধ করতে হবে। সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো। এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে একটু বলো সবাই। রাইট অ্যান্সার কি হবে একটু সবাই বলো। 18 এদেশের বুকে 18 আশুক নেমে, একটু রাইট অ্যান্সারটা কমেন্ট করো সবাই। মায়াবী মেয়ে, ভাইয়া আমি কিন্তু কুষ্টিয়ায় আছি, আমার চকলেটটা পাওনা থাকলো। কুষ্টিয়ায় গেছি তো আমি, গত বছর কুষ্টিয়া মেহেরপুরে ক্লাস নিয়ে আসছি তো। আমার বাসা নাই, আমি রোহিঙ্গার মতো এক এক জেলায় এক এক দিন থাকি এডমিশন টাইমে। কোনোদিন কুষ্টিয়া, কোনোদিন ঢাকা হেড অফিসে, কোনোদিন মিরপুরে, কোনোদিন নারায়ণগঞ্জে, আবার কোনোদিন রংপুরে, কোনোদিন সৈয়দপুরে, কোনোদিন সিরাজগঞ্জে, এক এক দিন এক এক জায়গায়। রনি লিখেছে রাশেদ স্যার। আরে স্যার কি খবর আপনার? আপনি কি আমাকে চিনেন যেভাবে বলতেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছেন ক্লাস থেকে। ওকে একটু আসি আমরা, এদেশের বুকে 18 আশুক নেমে পংক্তিটিতে কবি কি মনোভাব প্রকাশ পেয়েছে? তরুণ শক্তির জয়গানের প্রত্যাশা পেয়েছে, তরুণ শক্তির অপচার হতাশা, 18 বছর বয়সের বৈশিষ্ট্য, দুর্বার গতিতে এগিয়ে চলা। এটা রাইট অ্যান্সার হবে। এই জায়গায় বুঝাতে চেয়েছে এদেশের বুকে 18 আশুক নেমে, এটা হচ্ছে কবিতার শেষ লাইন। এই কবিতার শেষ লাইন বা পংক্তি, শেষ পংক্তি ছিল। এই পংক্তিটি দ্বারা বোঝানো হয়েছে দুর্বার গতিতে এগিয়ে চলা। তাহলে দুর্বার গতিতে এগিয়ে চলা, এই দ্বারা কি বোঝানো হচ্ছে? ভাইয়া মিরপুর আসলে বললেন, আমি মিরপুর থাকি। ওকে ঠিক আছে ভাইয়া, রংপুর আসছেন আপনি,
রংপুরে রংপুরে দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো, যদি সৌভাগ্য হয় সুযোগ হয়, রংপুরে যদি রিজিক থাকে ইনশাল্লাহ যাবো। ওকে, এরপরের প্রশ্ন আসি। তোমরা পরিচালকদেরকে বলে পরিচালক ডাকলি তো আসি আমরা। ওকে ঠিক আছে, দেখো একটু, সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তুমি খেয়াল করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এই সুকান্ত ভট্টাচার্য মরার আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তুমি খেয়াল করো, সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু মানে মরার আগ পর্যন্ত 21 বছর বয়স, তিনি মরার আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? একটু দেখো। স্যার একটা গান হবে নাকি? না না, পড়াশোনা গান করে একটা গান হবে তোমার জন্যে, ক্লাস হবে, ক্লাসের পরে। দেখো, দৈনিক বাংলা, দৈনিক স্বাধীনতা, পূর্বাশা, সবুজপত্র, কোন পত্রিকায় আমাদের সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু তিনি কি ছিলেন? আমৃত্যু কি করছেন সুকান্ত ভট্টাচার্য? আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কনফিডেন্সের সাথে ভুল উত্তর দিছি, দাও উত্তর দাও, ভুল থেকেই তো শিখবা। দৈনিক বাংলা, তুষ্টি লিখেছে দৈনিক বাংলা। হ্যাঁ, ইমন স্যার বলছে যে সিরাজগঞ্জে কারা কারা আছো একটু কমেন্ট করে জানাও। সিরাজগঞ্জের কেউ নাই বাচ্চারা? একটু দেখো যে সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু মরার আগ পর্যন্ত কোন পত্রিকায় সম্পাদক ছিলেন? লামিয়া 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 লিখেছে দৈনিক স্বাধীনতা। লামিয়ার উত্তর লক করে দিলাম। লামিয়া খ হবে স্যার, গুড, ভেরি গুড, রাইট অ্যান্সার দিয়েছো লামিয়া। লামিয়া, গুড। লামিয়া, তোমার নামটাও চমৎকার, তোমার নামের স্পেলিংটাও চমৎকার, আর তোমার উত্তরটাও চমৎকার। সবার প্রথম তুমি রাইট অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। দৈনিক স্বাধীনতা পত্রিকায় তিনি কি ছিলেন? মরার আগ পর্যন্ত দৈনিক স্বাধীনতা পত্রিকায় তিনি সম্পাদক ছিলেন। হবে শিওর, গুড লামিয়া, কনফিডেন্সের সাথে উত্তর দিছে, বোঝা যাচ্ছে। পূর্বাশা ভুল, পূর্বাশা হবে না। রাইট অ্যান্সার হবে দৈনিক স্বাধীনতা। তিনি মরার আগ পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? লিখে নাও, দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন। এরপরের প্রশ্ন আসি ঢাকা বোর্ডের 2022-এর প্রশ্ন। ঢাকা বোর্ডের 2022-এর প্রশ্ন। কবি সুকান্ত ভট্টাচার্য ফেসি বিরোধী। লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থ সম্পাদনা করেন? সম্পাদনা করা আর লেখা দুইটা কিন্তু আলাদা জিনিস। একটু আমাকে বলো, তিনি কোন পত্রিকায়, কোন কাব্যগ্রন্থের সম্পাদক ছিলেন? কিসের জন্য? ফেসি বিরোধী লেখক। এই প্রশ্নটা আসতে পারে রে, কোনো না কোনো এক বোর্ডে আসবে এই প্রশ্নটা। সবাই একটু স্টার দিয়ে নাও, দেখো ঘুম নেই, পূর্বাভাস। দেখো প্রশ্নটা রাইট অ্যান্সার দেওয়া খুব ইজি। ও মাই গড, কণা রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, তুষ্টি রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে, কণা রাইট অ্যান্সার দিয়েছে, তুষ্টি। গাজীপুর থেকে কেউ নাই গো, কেন? গাজীপুরের মানুষ কি দরকার তোমার? ওকে, এই প্রশ্নটা রাইট অ্যান্সারটা খুবই ইজি, এবং এটা আসার সম্ভাবনা আছে। দেখো, আমরা জানি ঘুম নেই, পূর্বাভাস, ছাড়পত্র, এই তিনটেই হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। নিজের লেখা কাব্যগ্রন্থ। আর এই কাব্যগ্রন্থটা, আকার কাব্যগ্রন্থটা তিনি কি করেছেন? তিনি সম্পাদনা করেছেন। কেন সম্পাদনা করেছেন? ফেসি বিরোধী লেখক শিল্পী সংগঠনের, এটা একটা সংগঠন। এই সংঘের পক্ষ থেকে, ফেসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে তিনি এই কাব্যগ্রন্থটিকে সম্পাদনা করেন। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আকাল কাব্য। আকাল কাব্যটা তিনি কি করেছেন? ফেসি বিরোধী শিল্পী সংঘের পক্ষ থেকে তিনি সম্পাদনা করেছেন। রাইট অ্যান্সার। সময় রাইট অ্যান্সার দিত। ওকে ফাইন। তারপরে প্রশ্ন চলে আসে আমরা 17 নম্বর প্রশ্ন। নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? একটু দেখো এই জায়গার মধ্যে কোনটা ইতিবাচক হয়েছে, কমেন্ট করে জানাও। 17 নম্বর প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? ভাইয়া, আপনার পেড ব্যাচের ফি কত? পেড ব্যাচের ফি হচ্ছে 1020 টাকা। 1020 টাকা, কিন্তু আগামী 3 দিনের মধ্যে যদি ভর্তি হও
তাহলে 50% ডিসকাউন্ট, মাত্র 510 টাকা ভর্তি হতে পারবে। বিস্তারিত জানতে এখনই ইনবক্স করো। তো সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সার কি হবে? 17 রাইট অ্যান্সার কি হবে বাচ্চারা? হ্যাঁ, কমেন্ট করো। লামিয়া কমেন্ট করেছে ক, ইমন কমেন্ট করেছে ক, মেহবুবা ইসলাম কমেন্ট করেছে ক। সবাই কমেন্ট করছো, দেখছি সবার কমেন্ট। 17 ক। একটু দেখো সবাই, একটু দেখো সবাই, একটু দেখো 17 নম্বর কি হবে, রাইট অ্যান্সার কি হবে? 17 নম্বর রাইট অ্যান্সার কি হবে বলো? সঠিক জানি না। রনি লিখেছে গাজীপুর থেকে, কেউ কমেন্ট করলে সাহস পাইতাম, আর একটু সাহস পাইতাম। সাহস দেওয়ার কিছু নাই, আগে পড়ো, সাহস দেখতে পারবা। আমি আছি তোমার পক্ষ থেকে, কে কি বলে দেখবো তোমাদের। কি আর দেখা যায় না? কেন দেখা যায় না ভাইয়া? আমি বলে দিচ্ছি, দেখো 18 বছর বয়স, 18 বছর বয়স, দেখো নিচের কোন চরণে 18 বছর বয়স কবিতার কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? দেখো, এই বয়স জানে রক্তদানের পুণ্য, এটা কি ইতিবাচক নাকি? ইতিবাচক মানে হচ্ছে ভাই, ইংলিশ না বলে তো তোমরা বুঝো না। এটা হচ্ছে কি পজিটিভ না নেগেটিভ? ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ না নেগেটিভ? ইতিবাচক মানে পজিটিভ, আর নেগেটিভ হচ্ছে নেতিবাচক। তাহলে দেখো, তাজা তাজা প্রাণ অসহ্য যন্ত্রণা, এটা ইতিবাচক না, এটা নেগেটিভ। তাজা তাজা প্রাণী কি হবে? তারপরে দেখো হচ্ছে দুর্যোগে হাল ঠিক রাখা ভার, মানে ভুল পথে যাওয়ার টেন্ডেন্সি আছে, এই জায়গায় ঠিক রাখা একটু কঠিন। ক্ষত বিক্ষত হতে হয় সহস্র প্রাণ, তারপরে এই তিনটে হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে। আর ইতিবাচক সঠিক উত্তর অপশন ক, এ বয়স জানে রক্তদানের পুণ্য। এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বয়স জানে রক্তদানের পুণ্য। একটু সবাই একটু দেখো, কমেন্টটা করো, সবাই কমেন্ট করো। ওকে, 17 ক। ওকে, 18 নম্বর প্রশ্ন চলে আসি। 18 নম্বর প্রশ্ন একটু দেখো, এটা দিনাজপুর বোর্ডের 2022-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডের 2022-এর প্রশ্ন বলছে 18 বছর বয়স নেতিবাচক দিক হচ্ছে এ বয়সে। একটু দেখো প্রশ্নটা একটু বুঝো, 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে, নেতিবাচক দিক কোনটা? এ বয়সে ড্যাশ ড্যাশ। এ বয়স অসুন্দর, এ বয়স অসুন্দর? অবশ্যই না, এ বয়স অসুন্দর কেন হবে? এ বয়স অনেক সুন্দর, রোমান্টিক বয়স। এবার দেখি, এরপর দেখো পদস্খলনের, পদস্খলনের সংখ্যাপূর্ণ, পদস্খলনের সংখ্যাপূর্ণ হবে না। দেখো ত্যাগ গ্রেড, মানে ত্যাগ গ্রেড, মানে ত্যাগ গ্রেড বলতে হচ্ছে ত্যাগের আর কি, কোলাহলপূর্ণ না। এই বয়স কোলাহলপূর্ণ নয়, কোলাহলপূর্ণ নয়। তারপর দেখো ত্যাগেরও নয়, মানে ত্যাগেরও নয়। আর একটা হচ্ছে পদস্খলনের, পদস্খলনের আশঙ্কা বা যেটাকে আমরা বলি সংখ্যাপূর্ণ। পদস্খলন মানে কি? পদস্খলন মানে হচ্ছে পথ ভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বলছে নেগেটিভ, নেগেটিভ অর্থ কি? এর বয়সে পথ ভ্রষ্ট হওয়া, মানে পথ ভ্রষ্ট হওয়া, ভুল লাইনে যাওয়া আর কি, লাইনচ্যুত হওয়া, মানে নষ্ট হয়ে যাওয়া, বা খাস বাংলা যেটা বলে নষ্ট হয়ে গেছে, একেবারে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বলছে 18 বছর বয়সে নেতিবাচক, মানে নেগেটিভ দিক কোনটা? এ বয়সে মানুষ পথ ভ্রষ্ট হতে পারে, এ বয়সে পথভ্রষ্ট হতে পারে, এটা হচ্ছে তার নেগেটিভ দিক। তাহলে কি হতে পারে? এ বয়স কোলাহলপূর্ণ না, এরকম না, এ বয়সে অনেক শান্ত থাকে। তাহলে দেখো এই বয়স কিরকম? এই বয়স হচ্ছে পথভ্রষ্ট হতে পারে, এরকম একটা আশঙ্কা থাকে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন খ। ওকে, তারপর আসি, সবাই একটু দেখো 19 নম্বর প্রশ্নটা একটু দেখো। এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2015 সালের প্রশ্ন। আর ঢাকা বোর্ডের 2015 সালের প্রশ্ন একটু দেখো, ঢাকা বোর্ডের 2015 সালের প্রশ্ন তুমি খেয়াল করো। আর 19 নম্বর প্রশ্ন তুমি খেয়াল করো, বলছে 18 বছর বয়স তারুণ্যের ভাস্পে ব্যাগ কিসের মতো চলে? এটা কবিতার মধ্যে ছিল। বলছে 18 বছর বয়স, এই 18 বছর বয়স কবিতায় 18 বছরের বয়স মানে কবিতার তারুণ্যেরা, তরুণেরা ভাস্পের বেগে কিসের মতো চলে? কবিতার লাইন ছিল ভাস্পের বেগে স্টিমারের মতো চলে। রাইট অ্যান্সার কি হবে? 19 গ, 19 গ। তারুণ্যেরা কি করে?
ভাস্পের বেগে স্টিমারের মতো চলে। কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। ভাস্পের বেগে কিসের মতো চলে? স্টিমারের মতো চলে। স্টিমারের মতো চলে। রাইট অ্যান্সার স্টিমার। গুড, ভেরি গুড। ওকে ফাইন। এরপরের প্রশ্ন আসি আমরা। সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেছেন কোথায়? আমি ক্লাসের শুরুতে বলছিলাম কোথায় জন্মগ্রহণ করেছে, বলো তো দেখি বাচ্চারা, বলো। কবি সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছেন? কবি সুকান্ত ভট্টাচার্য কোথায় জন্মগ্রহণ করেছেন? সবাই একটু কমেন্ট করে জানাও। আমারটা হয়েছে বাবা, হ্যাঁ তোমারটা হয়েছে আপু। শিওর গ, লামিয়া। লামিয়া সব কনফিডেন্স দিয়ে বলে শিওর, একদম শিওর দিয়ে দেন। কনা গ। গোপালিয়া। তাসনিয়া কুস্তি লিখেছে গ। প্রথমবার গুরুত্ব দিলাম। রনি। সুমি লিখেছে 20 গ। 20টা আসলে 20 প্রশ্ন এটা। ও মাই গড, 20 গ। কি বলে লাইভ নাকি কেটে গেছে? ওকে ওকে, ঠিক আছে বাচ্চারা, সবাই কমেন্ট করছো, সবার কমেন্ট দেখে আমার খুব ভালো লাগছে। তো সবাইকে, হ্যাঁ গোপালগঞ্জের কোটালিয়ায় তিনি জন্মগ্রহণ করেছেন। রাইট অ্যান্সার গোপালগঞ্জের কোটালিয়া। আর এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার চকলেট দেন। লামিয়া চকলেট। তুমি রাশেদ স্যার, আমার পেজের নাম হচ্ছে রাশেদ স্যার পেজ। আমি এই যে কমেন্ট করে দিচ্ছি, এই যে চকলেট নাও। কারা কারা চকলেট চাও আমি এই যে কমেন্ট করে দিচ্ছি। ভাইয়া আপনার ক্লাস করতে করতে ঘুম পাচ্ছে কেন ভাইয়া? আমার ক্লাস করলে তো ঘুম আসার কথা না। এই জায়গায় তো ছবি কমেন্ট করা যায় না, তাহলে চকলেট কমেন্ট করে দিতাম, তোমরা ডাউনলোড করে খেয়ে নিতাম। আচ্ছা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা যুক্ত ছিল এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আগামী ক্লাসগুলোতে সবাই যুক্ত থাকবে আশা করি। সবাইকে নিয়ে আমরা একসাথে আমরা ক্লাসে অংশগ্রহণ করতে পারবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর যারা যারা এখনো যুক্ত হতে পারো নাই, পারেন নাই, তারা অবশ্যই আমাদের অনেক অনেক সুন্দর হয়েছে ক্লাসটা। ধন্যবাদ স্যার। চকলেট দেন। হ্যাঁ চকলেট দিব ভাইয়া, কোনো সমস্যা নাই। আমার সাথে যেদিন তোমার সামনাসামনি দেখা হবে ওই দিনই চকলেট চেয়ে নিবা। আমার ব্যাগে সবসময় চকলেট থাকে, কোনো সমস্যা নেই। তো দেখো নেক্সট ক্লাস প্লিজ ভাইয়া বিদ্রোহী কবিতা পড়াবেন। বিদ্রোহী কবিতাটা পড়াইছি একদিন। বিদ্রোহী কবিতা তো ক্লাস নিছি একদিন। 20টার মধ্যে 17টা পারছি। ফাতেহা ইসলাম, গুড, থ্যাংক ইউ। এই গরমে চকলেট লাগবে না, একটা আইসক্রিম দেন। ওকে ফাইন, আইসক্রিম পাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, তোমরা যেটা বলি সবচেয়ে ভালো হয় তোমরা আমাদের ইমোসার পেজে যুক্ত হয়ে যাও, আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হয়ে যাও। রেগুলার ক্লাস হবে, আর রেগুলার ক্লাসে আমার ক্লাসে প্রত্যেকদিন একজনকে আমি আইসক্রিম বা চকলেট উপহার থাকবে। আর এগুলো কিন্তু ফাও না, এগুলো সত্যি আমার সাথে দেখা হলে তোমরা চেয়ে নিবা। কারণ দেখা হওয়াটা স্বাভাবিক, কারণ আমি ভাইয়া অনেক ভালো লাগতেছে আপনার ক্লাস। থ্যাংক ইউ, আমার ক্লাস ভালো লাগার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা কারণ কি? কারণ আমার তো বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্লাস নেওয়া হয়, বিভিন্ন বিভাগে ক্লাস নেওয়া হয়। তো এই সুবাদে কিন্তু তোমরা কিন্তু চাইলে আমার সাথে অনেকেরই দেখা হয়ে যায়। তো সেদিক থেকে তোমরা কিন্তু চকলেট বা আইসক্রিম যে যেটা পাও সেটা কিন্তু চেয়ে নিতে পারবা। তো আজকে ক্লাসের যারা যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও আজকে বিদায় নিতে হচ্ছে। বিদায় নিচ্ছি না, হয়তো আমার ক্লাস যদি ভালো লাগে ইমন স্যার হয়তো আবারও আমাকে ক্লাস আপনাদের ক্লাসে হাজির করে বা সুযোগ করে দিতে পারেন। তো সবাইকে আবারও ইমন স্যারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি রাশেদ স্যার বিদায় নিচ্ছি, আমি রাশেদুল ইসলাম বিদায় নিচ্ছি। অনেক অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, তার মানে ক্লাস মনে হয় সবার ভালো লাগছে না? ক্লাস বোরিং লাগছে? আজকে ক্লাস অনেক ভালো হয়েছে।
আচ্ছা, থ্যাংক ইউ লামিয়া। চাইতে শরম করে। আচ্ছা ঠিক আছে, খুঁজে নিব, আমি খুঁজে নিব। ধন্যবাদ স্যারকে, অনেক সুন্দর ক্লাস হয়েছে। থ্যাংক ইউ সবার 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 অনেক 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 ভালো লাগাতে আমিও সন্তুষ্ট, আমারও খুব ভালো লাগছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আবারও ইমন স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের মতো আমি রাশিদুল ইসলাম বিদায় নিচ্ছি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই দ্রুত ইমন স্যারের প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যান। আপনাদের সাথে ইনশাল্লাহ আরো দেখা হতে পারে। সবার যদি ভালো লাগে তাহলে হয়তো দেখা হবে, আর ভালো না লাগলে হয়তো আজকে আপনাদের সাথে শেষ ক্লাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, বাংলা রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। ইমন স্যারকে বিরক্ত করবেন না, ইমন স্যার খুবই ব্যস্ত মানুষ, খুবই বিজি থাকেন। তবে ইমন স্যার আমাদেরকে সবসময় বলেন যে তোমরা স্টুডেন্টদেরকে সবসময় সাপোর্ট দিবা, আমরা আপনাদের পাশে আছি। আপনাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। আমি রাশিদুল ইসলাম সবসময় আপনাদের কাছে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি। ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। শেষের সময় সবার মনে করে দেখছি, ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ।